আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমরা এইচএসসি একাডেমিকের ইংলিশ সেকেন্ড পেপারের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের স্পিচ বা ন্যারেশন। স্পিচ বা ন্যারেশন এই জিনিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটি প্যাসেজ দেয়া থাকে আমাদের এইচএসসিতে এবং সেইটির মার্কস থাকে মূলত 5। এবং আমরা যদি অ্যাডমিশনের কথা বলি, তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যদি অ্যাডমিশনের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে একটি কোশ্চেন ন্যারেশন থেকে মাস্ট থাকেই, ঠিক আছে, বা থাকবেই। এবং অন্যান্য ইউনিভার্সিটিতে তো এটা আরো বেশি থাকেই, ঠিক আছে। তো আজকে আমরা মূলত এই ক্লাসটি 3 ভাবে করব, ঠিক আছে, মানে 3টি স্টেজে করব। কি কি স্টেজে দেখো, এক্ষেত্রে আমরা মূলত প্রথমে যে রুলসগুলো আছে ওই রুলসগুলো আমরা পড়ব, ঠিক আছে। তবে যেহেতু আমরা জানি যে অনেকের আমাদের বেসিক জিনিসগুলো একটু জানা আছে, বা অনেককে আমি ধরে নিয়েছি যে বেসিক নাই, তাদের জন্য মূলত এই রুলসটি। আর যাদের একটু তুলনামূলক তোমার বেসিকটা আছে, কিংবা যাদের একটু পড়লে হয়ে যায়, তাদের জন্য মূলত সামারিটা আছে, ঠিক আছে। মূলত এই রুলসগুলোর পাশাপাশি আমি এই সামারিগুলো বলে দেব, ঠিক আছে। তো তাছাড়া আবার আমি সবার শেষে, ক্লাসের শেষেও মূলত একবার আবার সামারি করে দেব। তো যাদের মূলত তোমার প্রয়োজন হবে না এই রুলসগুলো জানার জন্য, তারা আবার ওই সামারিগুলো দেখে নিতে পারো। ওই সামারিতে মূলত আমি সবগুলো বিষয় একসাথে আলোচনা করব। আর তারপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে। প্রবলেম সলভিং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরা রুলস শিখলাম কি শিখলাম না, বা আমরা পরীক্ষায় পারবো কি না, এটা আমাদের দেখার জন্য আমাদের প্রবলেম অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, এক্ষেত্রে প্রথমে আমাদের ন্যারেশন আসলে কি এটা বলা হয়েছে। ন্যারেশন আসলে কি, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ধরো আমি এই যে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। এখন তুমি ধরো আমার সম্পর্কে কারো কাছে বললা, ঠিক আছে, যে আচ্ছা আমি তো অমুক ভাইয়ার ক্লাস করলাম, সে তো আমারে বলল যে ন্যারেশন 2 প্রকার, ঠিক আছে। তার মানে কিভাবে বললা, যে বললা, তাহলে আমি যদি এটাকে ইংলিশে কনভার্ট করি, ধরো তোমার নাম হচ্ছে রিফাত, ঠিক আছে। রিফাত, তোমার বন্ধুর নাম হচ্ছে শিফাত, ঠিক আছে। বললো যে রিফাত said to শিফাত দ্যাট দ্য টিচার অফ হালকেনস্টাইন টেক্স গুড ক্লাস, বা ন্যারেশন ইজ 2 টাইপস, ঠিক আছে, এটা বললো। বা তুমি এটা হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচ, ঠিক আছে, যে তুমি এই ক্ষেত্রে আমি যেইভাবে বললাম তুমি সেইভাবে বললা, যে বললা কি, যে দ্য টিচার অফ হালকেনস্টাইন, ঠিক আছে, হি সেইড দ্যাট ন্যারেশন ইজ 2 টাইপস, ঠিক আছে, এটা বললা। আর এটার ইনডাইরেক্ট ফর্ম কি? ইনডাইরেক্ট ফর্ম হলো যে তুমি বললা যে রিফাত সেইড টু শিফাত দ্যাট দ্য টিচার অফ হালকেনস্টাইন, তোমার বললো যে ন্যারেশন ইজ 2 টাইপস, ঠিক আছে। আর ডিরেক্ট করলে কি হবে? ডিরেক্ট করলে বলবে হবে যে তোমার মিস্টার ইফাত সেইড দ্যাট ন্যারেশন ইজ 2 টাইপস। আর ইনডিরেক্ট হবে কি? হি সেইড ন্যারেশন ইজ 2 টাইপস, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যদি একটু ঝামেলা হয়ে থাকে, ওই ঝামেলাটা ধরো আমরা একটু সলভ করে নিই। এক্ষেত্রে আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট আছে। এখন ডিরেক্টে কি, দেখো ডিরেক্টে আমরা যদি বলি, এক্ষেত্রে দেখো, আচ্ছা দেখো, এক্ষেত্রে জামিল সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এই ক্ষেত্রে দেখো, জামিল সেড টু মি, জামিল আমাকে বলল, কি বলল, যে আমি আমার কাজ শেষ করেছি। এই ক্ষেত্রে আমি বলতে মূলত কে? এই যে আমাদের যে আই, এই আইটা আসলে কে? এই আইটাকে, এই আইটা হচ্ছে জামিল। এখন এটা ডিরেক্ট কিভাবে? কারণ এটা যেভাবে বলেছিল জামিল, সেভাবে আবার আমি তোমাকে বললাম, যে জামিল বলেছে যে আমি কাজটি শেষ করেছি। এখন এটার ইনডাইরেক্ট ফর্ম কি আসে? ইনডাইরেক্ট ফর্ম যদি আমরা করতে যাই, তাহলে দেখো এক্ষেত্রে বলতে হবে যে জামিল সেইড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ জব, ঠিক আছে। তার মানে কি, যে জামিল আমাকে বলল সে তার কাজ শেষ করেছে। তার মানে দুইটা, দেখো দুই বিষয়। একটা বললো জামিল আমাকে বলল আমি আমার কাজ শেষ করেছি, তার মানে জামিল ঠিক যেইভাবে বলেছিল আমাকে, আমিও তোমাকে ঠিক সেইভাবে বলেছি। আর ইনডিরেক্ট কি? ইনডিরেক্ট হলো আমি তোমাকে আমার মতো করে জামিলের কথাটা বললাম, ঠিক আছে। কিভাবে? ধরো জামিল এটা বলল, তো জামিল ধরো এখন নাই, ঠিক আছে। এখন কে কে আছে? এখন আছি আমি আর তুমি, ঠিক আছে। এক্ষেত্রে মি আছি এবং ইউ আছি, ঠিক আছে। প্রথম স্টেজেরটা যদি ধরি, প্রথম স্টেজে ধরো এক্ষেত্রে আছে কে কে? প্রথম স্টেজে ধরো এক্ষেত্রে আছে জামিল, আর এই ক্ষেত্রে আছে ধরো আমি আছি, ঠিক আছে। তো জামিল আমাকে কি বললো? যে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। জামিল আমাকে তার মতো বললো যে জামিল আসলে তার কাজটা শেষ করেছে। এখন আমি আবার তোমাকে কিভাবে বলছি? আমি তোমাকে বললাম যে আমাকে জামিল বলেছিল যে সে তার কাজ শেষ করেছে। এটা কি হলো? এটা হলো ডিরেক্ট,
যে জামিল যেভাবে বলেছে, জামিল এইভাবে কি বলেছিল, যে জামিল বলেছিল আই হ্যাভ ডান মাই জব। ঠিক আছে, আমি ঠিক এইটাই তোমাকে বললাম, এই সেন্টেন্সটাই আমি তোমাকে বললাম কি করে, যে আমি বললাম যে জামিল বলেছে আই হ্যাভ ডান মাই জব। এটা হচ্ছে তোমার ডিরেক্ট। আর ইনডিরেক্ট হইতে হলে কি হবে, ইনডিরেক্ট হইতে হলে আমি আমার মতো করে জামিলের কথাটা তোমাকে বলবো। কিভাবে, আমি বললাম তোমাকে যে জামিল আমাকে বলেছে যে সে তার কাজ শেষ করেছে, তার মানে কি আমি আমার মতো করে বললাম যে হি হ্যাড ডান হিজ জব। তার মানে দেখো এই যে আমাদের ইটা চেঞ্জ হচ্ছে, আমাদের পার্সনটা চেঞ্জ হচ্ছে। কিভাবে দেখো, এই ক্ষেত্রে আমি হি দ্বারা কাকে বোঝাচ্ছি, জামিলকে বোঝাচ্ছি। কিন্তু আমি যখন এই ক্ষেত্রে আই বললাম, এই ক্ষেত্রে কিন্তু তখন দেখো ডিরেক্ট স্পিচে ছিল, আর এটা কিসে, এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট। আর এটা কি, এটা হচ্ছে ডিরেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট এটা। এখন এই হচ্ছে মূলত আমাদের ন্যারেশনের দুইটা টাইপস। এখন এইটা আমাদের আমরা আরো বেশি আস্তে আস্তেই হব, ফ্যামিলিয়ার হব এটার সাথে। কিভাবে দেখো, আমরা এই ক্ষেত্রে আসি এখন এইভাবে। আবার দেখো দুইটা কিন্তু আমার বিষয় দেখতে পাচ্ছি, কি কি দেখো, একটা হচ্ছে এই যে ইনভার্টেড কমার মধ্যে একটা অংশ, আর একটা অংশ হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ। এই দুইটার আবার দুইটা নাম আছে। কিভাবে, এই যে বললো এইখানে স্পিচ কোনটা, স্পিচ হলো এই অংশটুকু, যে যে কি বলা হয়েছে, যে যাই বলা হোক এটা হচ্ছে তোমার স্পিচ। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি এটাকে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচ, যেটা আসলে আমাদের কোথায় আছে, ইনভার্টেড কমার মধ্যে আছে। এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশটা, তার মানে এইটুকু সম্পূর্ণ অংশটা, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব, আর যেটা কোটেশনের মধ্যে আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দুটা বিষয় গেল। তারপর দেখো এক্ষেত্রে রিপোর্টেড ভার্ব বলতে আসলে কিন্তু এই সম্পূর্ণ অংশটা বুঝালেও আমরা মেইনলি যদি স্পেসিফিক ভাবে ধরতে যাই, তাহলে রিপোর্টেড ভার্বটা হচ্ছে এই ভার্বটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তাহলে রিপোর্টের সাবজেক্ট কি, এটা হচ্ছে দেখো এই যে রিপোর্টের সাবজেক্ট, যেটা সাবজেক্টের জায়গায় আছে। আর অবজেক্ট কোনটা, তাহলে অবজেক্ট হচ্ছে এই যে মিটা, এটা হচ্ছে রিপোর্টেড অবজেক্ট। বাট মূলত যদি আমরা বলি যে এই ফুল অংশটার নামও কিন্তু আমরা রিপোর্টেড ভার্ব বলি। আরো স্পেসিফিক বলতে গেলে মূলত রিপোর্টেড ভার্ব এইটা, রিপোর্টেড সাবজেক্ট এইটা, এবং রিপোর্টেড অবজেক্ট এইটা। এই হচ্ছে আমাদের গেল তোমার কি বলে ডিরেক্ট স্পিচ, এবং আমাদের গেল তোমার ইনডিরেক্ট স্পিচ, এবং গেল আমাদের রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড তোমার স্পিচ গেল। ঠিক আছে, তারপর দেখো তোমার এই ক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলো বলা আছে, এখন দেখো আমরা যদি রুলস অফ চেঞ্জিং স্পিচ, আমাদের যে স্পিচটা ছিল মানে কোনটা, রিপোর্টিং যে স্পিচটা ছিল, ওইটাকে আমাদের চেঞ্জ করার যে রুলসগুলো, সেগুলো এই ক্ষেত্রে বলা হচ্ছে। আমাদের প্রথমে আনতে হবে কোনটা, আমরা প্রথমে আনবো তোমার টেন্স পরিবর্তনের নিয়ম। ঠিক আছে, তার মানে যে আমাদের যে কোটেশনের মধ্যে যে টেন্সটা আছে, ঠিক আছে, তার মানে কোনটা, দেখো এই যে এইটার যে টেন্সটা আছে, এই টেন্সটা আসলে চেঞ্জ করার যে রুলসগুলো, এগুলো আমরা এখন পড়বো। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি বলা আছে, এই যে রুলসটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস, যেটা আমরা সবসময় তোমার কি করি, প্যাচ লাগাই ফেলি। কিভাবে দেখো, আমরা সবসময় চেঞ্জ করতে করতে আমাদের মাথায় এটা ঢুকে গেছে যে এই বাইরে আর কি আছে, এই বাইরে কি আছে এটা আর আমরা লক্ষ্যই করি না। আমরা মূলত লক্ষ্য করি কোনটা, আমরা মূলত লক্ষ্য করি এই অংশটুকু, যে এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট আছে, আমরা পাস্ট পারফেক্ট বানাই ফেলবো। ঠিক আছে, তার মানে এই জায়গায় হেড এনে দিব। কিন্তু আমরা কিন্তু কখনোই রিপোর্টেড ভার্বটাকে দেখি না, যদিও তোমাদেরকে এখন শিখাচ্ছি, এখন তোমরা দেখছো, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এটা লক্ষ্য করি না। এবং এই জিনিসটা কোথায় এসেছিল, এই জিনিসটা এসেছিল আমরা যখন এডমিশন টেস্ট দেই ঢাকা ইউনিভার্সিটিতে, তোমার ন্যারেশন দিয়ে আসছিল, যেহেতু প্রতিবারই ন্যারেশন দিয়ে আসে, এবং ওইটা ছিল তোমার এই রুলসের বেসিসে। তার মানে আমাদের বাইরে ছিল কি জানো, বাইরে ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আমরা জানি যে বাইরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু ভিতরে কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু অনেকে কিন্তু এই বিষয়টা আসলে লক্ষ্যই করে না। তারা কি করে, তারা এই জায়গায় জাস্ট এটা চেঞ্জ করে দেয়, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট পারফেক্ট থাকলে তোমার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এই ধরনের চেঞ্জগুলো তারা এই জায়গায় করে দিয়ে অনেকে এইটার নাম্বার হারিয়েছে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আসলে রুলসটা কি, রুলসটা হচ্ছে তোমার যদি
প্রেজেন্ট টেন্সে থাকে। প্রেজেন্টের যে চারটা টেন্স আছে, চারটা যে কোনো একটা তোমার, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে যেহেতু বলছে, এক্ষেত্রে আবার প্রেজেন্ট পারফেক্ট আলাদা বলার দরকার নাই। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো থাকলে কোনো চেঞ্জ হবে না, 1 নাম্বার রুলস। আর কি? ফিউচার টেন্স। ফিউচার টেন্স থাকলেও কোনো পরিবর্তন হয় না, এটা একদম মাথায় ঢুকায় রাখো, ঠিক আছে, যে এটা কখনোই তোমার এই চেঞ্জটা হবে না। যেমন দেখো এই ক্ষেত্রে বলা আছে হি সেইজ দ্যাট হি ইজ ইল। এখন এই যে আমাদের যে আই থেকে হি হলো, এই চেঞ্জের বিষয়টা আমরা পরবর্তীতে দেখব কখন, যখন আমরা তোমার কি বলে পার্সন চেঞ্জ যখন করব, ঠিক আছে। পার্সন চেঞ্জের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো দেখব। এখন আমরা কি চেঞ্জ করছি? এখন আমরা মূলত চেঞ্জ করছি হচ্ছে টেন্স। তো আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র টেন্সের রুলসগুলো পড়ছি, ঠিক আছে। তো তোমাদের ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তোমরা জাস্ট এই ক্ষেত্রে দেখো, যেহেতু এই ক্ষেত্রে আমাদের কি আছে, আমাদের আছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য এই ক্ষেত্রে আমাদের এই টেন্স কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তোমার টেন্স চেঞ্জ হয় নাই, অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়েছে। কি অনুযায়ী? আমাদের এই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়েছে, বাট এই ক্ষেত্রে মূলত তোমার টেন্সটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা মাথায় রাখতে হবে। আবার একইভাবে এই ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, তোমার আমরা টেন্স অনুযায়ী পড়েছিলাম যে এই ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আছে, তার মানে ভিতরে কোনো ধরনের টেন্সের চেঞ্জ হবে না। অক্সিলারি ভার্বের চেঞ্জ হতে পারে, সাবজেক্টের চেঞ্জ হতে পারে, অবজেক্টের চেঞ্জ হতে পারে, টেন্সের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপর দেখো আমরা যদি এই ক্ষেত্রে দেখি, আমাদের যেটা আছে, যদি এবার আমরা আসি আসলে, যদি আমাদের তোমার পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে কিন্তু তোমার কি হবে? পাস্ট টেন্স হলে তোমার অনুরূপ তোমার পাস্ট টেন্স হবে। এখন অনুরূপ পাস্ট টেন্স কি? অনুরূপ পাস্ট টেন্স হচ্ছে কিন্তু তোমার, এটা কিন্তু বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে তোমার পাস্ট টেন্সের কিন্তু আবার অনেকগুলো ধরন আছে, ঠিক আছে, যে কোন পাস্ট টেন্স থাকলে কোন টেন্স হয়, কোনটা থাকলে কি হয়, ঠিক আছে। এই জন্য এটা বলা হচ্ছে অনুরূপ পাস্ট টেন্স। এখন এইটা কিভাবে চেঞ্জ হয়? ধরো তোমার কি আছে, ধরো এই ক্ষেত্রে আমরা যদি একটা সেন্টেন্স দেই যে তোমার হি said to me he is ill, তার মানে দেখো এই ক্ষেত্রে আমাদের পাস্ট টেন্স আছে, আমরা জানি যে এই ভিতরে তোমার টেন্সের চেঞ্জ হবে, কিন্তু এটা কিভাবে চেঞ্জ হবে, কোন টেন্সে যাবে, এইটাই হচ্ছে তোমার অনুরূপ পাস্ট টেন্স। মানে কোন টেন্স যাবে ওইটা নির্ভর করবে এই রিপোর্টিং ভার্বের উপরে, এই রিপোর্টিং ভার্বের উপরে তোমার চেঞ্জ করবে, ঠিক আছে, এটার উপরেই করবে, ডিপেন্ড করবে। এই জন্য বলা হচ্ছে অনুরূপ পাস্ট টেন্স। এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এই যে কোন ধরনের চেঞ্জ হবে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। কোথায় পড়ে আসছি মনে আছে তোমার? আমি যদি তোমাদেরকে বলি সিকোয়েন্স অফ টেন্স, মনে পড়ে কিছু? সিকোয়েন্স অফ টেন্স বলতে কি বোঝায়? টেন্সের কিন্তু আমরা যে মাস্টার ক্লাসটা করেছিলাম, মানে টেন্সের যে 3 নাম্বার ক্লাসটা ছিল, ওটার মধ্যে কিন্তু আমরা লাস্টের দিকে কিন্তু এই সিকোয়েন্স অফ টেন্সটা পড়েছিলাম। সিকোয়েন্স অফ টেন্স কি? আমি যদি তোমাদেরকে আবার বলি, একটা সেন্টেন্সে যদি দুই ধরনের টেন্স থাকে, ঠিক আছে, তাহলে কোন টেন্স অনুযায়ী কোন টেন্স বসবে ওইটাকে সিকোয়েন্স অফ টেন্স বলা হয়। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো বিষয় দেওয়া আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা এভাবে না পড়ি, আমরা একটু সহজে পড়ি, যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। যেটা দেখো এই ক্ষেত্রে আমাদের দেয়া আছে, কিভাবে দেয়া আছে দেখো, এই ক্ষেত্রে আমাদের সহজ করে এই ক্ষেত্রে তোমার দেখো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল পাস্ট, তার মানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর তোমার এই ক্ষেত্রে যদি তোমার পাস্ট পারফেক্ট থাকে তাহলে কি হবে? নো চেঞ্জ, নো চেঞ্জ এই ক্ষেত্রে। তারপর দেখো আমাদের যদি তোমার থাকে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলেও কি হবে? তোমার নো চেঞ্জ, ঠিক আছে। আর দেখো এই ক্ষেত্রে আমাদের যদি তোমার ফিউচার টেন্স থাকে, আমরা জানি যে ফিউচার ইন পাস্ট টেন্স হবে, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে এটা তোমার মডালের ক্ষেত্রে, ফিউচার সকল টেন্সের ক্ষেত্রে না। এটা হচ্ছে এই যে মডালটা আছে, এই মডালটা জাস্ট এটা কি হবে? শেল থেকে তোমার শুড বা উড হয়ে যাবে। এখন দেখো এটা আমরা সিকোয়েন্স অফ টেন্সও কিন্তু এই জিনিসটাই পড়ে আসছে, ঠিক আছে। তো ওইটাই মূলত এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই হচ্ছে। কিভাবে দেখো, আমরা যদি কিছু এই ক্ষেত্রে এক্সাম্পলস দেখি, এক্সাম্পলসে দেখো বলা আছে
যে তোমার বলা আছে হি সেইড, তার মানে সবগুলোই দেখো একটা জিনিস কিন্তু কমন, আমাদের রিপোর্টেড ভার্ব কিন্তু পাস্টে, রিপোর্টেড ভার্ব সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু আছে কোথায়, পাস্টে আছে। ঠিক আছে, এখন দেখো যদি তোমার আই রাইট এ লেটার, আই রাইট কোন টেন্সে আছে বলো তো, আমরা জানি V1 আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। হি সেড দ্যাট, হি রাইটের জায়গায় রোট হয়ে গেছে। তোমার এই ক্ষেত্রে দেখে কি আছে, এম রিডিং আছে, এটা কি হয়ে গেছে, ওয়াজ রিডিং হয়ে গেছে। এই ক্ষেত্রে কি আছে দেখো, হ্যাভ ডান আছে, এটা হয়ে গেছে হ্যাড ডান। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের আছে উই হ্যাভ বিন ওয়ার্কিং, দে হ্যাড বিন ওয়ার্কিং। ঠিক আছে, তার মানে দেখো আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই বলেছিলাম একটা বিষয় মনে আছে, যে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা ন্যারেশন করতে যাও, ভয়েস করতে যাও, রাইট ফর্মস অফ ভার্ব করতে যাও, তারপর তোমার কমপ্লিটিং সেন্টেন্স করতে যাও, চেঞ্জিং সেন্টেন্স করতে যাও, তোমার কিন্তু টেন্স লাগবেই। এই জন্য কিন্তু টেন্সে আমি তোমাদের আলাদা আলাদা ক্লাস নিয়ে, যাদের বেসিক দুর্বল ছিল তাদেরকেও আমি তোমার বেসিক যাতে ভালো হয় এবং যাদের বেসিক ভালো তাদেরকেও যাতে একটু রিভিশন হয়, এর জন্য কিন্তু ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, তো আশা করি ওগুলো যদি বুঝতে পারো, এইটা বোঝা কিন্তু তোমার অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর যদি না বুঝে থাকো, এখন যদি তোমার ধরা পড়ে যে ওই ক্লাসগুলো তুমি করো নাই, বা তোমার যদি ধরা পড়ে যে আমি ওই ক্লাসগুলো আসলে আবার করা উচিত, তাহলে অবশ্যই তোমরা তোমরা এই ক্লাসগুলো করার পরে বা এই ক্লাসগুলো করার মাঝেও তোমরা ওই টেন্সের ক্লাসগুলো আবার দেখে আসতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের হেল্প করবে। কারণ ভাই এরপরে কিন্তু তোমার আর সময় নেই, এই যে এইচএসসি তোমরা এখন যেই সময়টা পাচ্ছ, এরপরে কিন্তু আর সময় পাবা না। যখন তোমাদের এডমিশন এসে পড়বে তখন আর সময় পাবা না। এডমিশন একটা প্রথমে তুমি ধাক্কা পাবা, একটা ভালো ভার্সিটিতে টিকতে পারবা না। তারপরে কি হবে, তারপর হবে তোমার যখন ভবিষ্যতে চাকরির পরীক্ষা হবে, তখনও দেখা যাবে কি, তখন তুমি আর কোনো ভালো চাকরি বা কম্পিটিটিভ এক্সামে তুমি ইংলিশে পাসই করতে পারতেছো না। তো এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর দেখো আমাদের কি আসছে, তোমার চেঞ্জ অফ মডাল অক্সিলারিস। মডাল অক্সিলারিস, এখন আমরা কি জানি মডাল অক্সিলারি কোনগুলো, মডাল অক্সিলারি হচ্ছে আমাদের তোমার শেল, উইল, ক্যান, মে, মাইট, শুড, কুড, উড, ঠিক আছে, মাস্ট, নিড টু, ডেয়ার, অট টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলারিস। মডাল অক্সিলারিসে কি হয়, তোমার একটা বিষয় সেটা হচ্ছে তোমার কি হয়, উইল থাকলে উড হয়। মানে তোমার আমি যদি সহজে বলে দিই তাহলে কি হয়, তোমার এই ক্ষেত্রে দুই লাইনে আমি তোমার যদি শিখাই দিই, তাহলে তোমার মডাল অক্সিলারিস প্রেজেন্ট ফর্মে থাকলে, তার মানে কি, তার মানে হচ্ছে যদি তোমার V1 এ থাকে তাহলে কি হবে, V2 হবে। এটা এই জায়গায় দেখো, উইল আছে উড, শেল আছে শুড, ক্যান আছে কুড, মে আছে মাইট, শুড হ্যাভ আছে শুড হ্যাভ। এখন আরেকটা জিনিস দেখো, এই যে শুড হ্যাভ কুড হ্যাভ আসলো এটার ক্ষেত্রে, আর যদি V2 থাকে তাহলে কি হবে আমাদের, নো চেঞ্জ। সহজ বিষয়। ঠিক আছে, কোনো এক্সেপশনস থেকে থাকলে আমি সেগুলো অবশ্যই তোমাদের পড়াবো, এক্সেপশনস গুলো। বাট আমাদের জেনারেল রুলস কি, আমি যদি আরো শর্টকাটে লিখি তাহলে তোমার কি হবে, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যদি দেখো, এই ক্ষেত্রে V1 থাকে তাহলে হবে কি, V2, আর V2 থাকলেও কি হবে, V2। সহজ বিষয়, মডাল অক্সিলারিস। মডাল অক্সিলারিস V1 এ থাকলে V2, আর V2 তে থাকলে ওটা V2ই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল বিষয়। এখন আর কোনো এই ক্ষেত্রে আর টেন্সের কোনো চেঞ্জ হবে না। কারণ কি, কারণ দেখো এইটাও তোমার মডাল অক্সিলারি, আবার এইটাও কিন্তু মডাল অক্সিলারি। হ্যাঁ, মডাল অক্সিলারির টেন্স চেঞ্জ হবে, কিন্তু এরপরের যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব নো চেঞ্জ। ঠিক আছে, তার মানে আমরা কি আরেকটা সূত্র পাই, সেটা হচ্ছে তোমার মেইন ভার্ব নো চেঞ্জ। তার মানে কি বুঝলাম, তার মানে দেখো কারণ কি, এখন এটার কারণ কি, এটার কারণ হিসেবে আমরা কি জানি, যে মডাল অক্সিলারির পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। তার মানে কি, এখন এটা উইল থাক বা উড থাক, শেল থাক বা শুড থাক, সব ক্ষেত্রে কি এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ কি হয়,
V1 হয়। এই হচ্ছে আমাদের মূল বিষয়। এখন এটা উইল থাক বা উড থাক, আমাদের প্রিন্সিপাল ভার্ব কি হবে, অলওয়েজ সেম থাকবে, শুধু চেঞ্জ হবে এটা, ঠিক আছে। একইভাবে দেখো রিফাত সেড দ্যাট আই শ্যাল ডু দ্যাট ওয়ার্ক, তার মানে কি হবে, এই শেলটা হয়ে যাবে কি শুড, এই শেলটা হবে শুড আর এই ডু থাকবে ডু, সহজ বিষয়, ঠিক আছে। এখন এখন এই শেলের জায়গায় শুড হবে নাকি উড হবে সেটা হবে আমাদের কি অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী। এখন এই সাবজেক্ট আবার কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা জানবো, বাট আমি তোমাদেরকে জাস্ট বলার জন্য বললাম, ঠিক আছে। ঠিক একইভাবে ক্যান কি হবে, তোমার ক্যান হয়ে যাবে কুড, ক্যান হয়ে যাবে কুড, আর ফিনিশ কি থাকবে, ফিনিশ আমাদের ফিনিশই থাকবে, সোজা বিষয়, ঠিক আছে। আর কিছু না, মে হয়ে যাবে কি, মে হয়ে যাবে আমাদের মাইট, আর মডাল অক্সিলারির পরে ভার্ব সবসময় V1 এ বসে, তার মানে মাইট গো, সহজ বিষয়। আর এই ক্ষেত্রে দেখো যেই বিষয়টা বলা হচ্ছে শুড হ্যাভ বলা হচ্ছে, এখন এই শুড হ্যাভ আবার আনা, এটা জাস্ট তোমার মাথায় একটা রুলস বোঝাই করার জন্য একটা রুলস দিয়ে, আর কিছু না, কারণ এটা বা একটা মেইন ভার্ব হিসাবে এই জায়গায় ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, বা একটা ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। মূল বিষয় আমরা কি জানি, মূল বিষয় আমরা জানি যে তোমার মডেল অক্সিলারির পরে তোমার যে ভার্বটা থাকে ওটা অলওয়েজ V1 হয়, তো এটা V1 হবে। এখন শুড হ্যাভ থাক বা কুড হ্যাভ থাক। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় আমরা জানি কি, হ্যাভ ভার্বের পরে কি হয়, হ্যাভ ভার্বের পরে কি হয়, হ্যাভ ভার্বের পরে তোমার অলওয়েজ হয় হ্যাভ এর পর মেইন ভার্বের কি হয়, মেইন ভার্বের V3 হয়, সহজ বিষয়। হ্যাভ এর পরেও V3, হ্যাড এর পরেও V3, হ্যাজ এর পরেও V3, আর মডেলের পরে V1, মডেলের পরে যেহেতু V1, তো V1 কোনটা, হ্যাভ, হ্যাজও হবে না, কারণ কোনো এস বা ইএস যুক্ত করা যাবে না, মডাল ভার্ব আছে, এই জন্য এরপরে কি হবে আমাদের V1 হবে, এই জন্য হ্যাভ বসেছে, এবং হ্যাভ এর পরে কি হয় V3 হয়, এই জন্য হেল্পড বসেছে, সহজ বিষয়, ঠিক আছে। এই ক্ষেত্রে আর কোনো চেঞ্জ হবে না। তুমি বলতে পারো ভাই এই ক্ষেত্রে যে আছে এই ক্ষেত্রে তো তাই আছে, হ্যাঁ, কারণ সূত্র আমাদের তাই বলে, সূত্র এই ক্ষেত্রে আমাদের শুড থাকলে কোনো চেঞ্জ হয় না, এই জন্য কোনো চেঞ্জ হয় নাই। আর শুডের পরে অর্থাৎ মডেল অক্সিলারির পরে সবসময় V1 হয়, যেই ক্ষেত্রেই যাক সেটা V1 হবে, এর জন্য হ্যাভই আছে। আর হ্যাভের পরে সবসময় V3 হয়, এই জায়গায় V3 অলরেডি দেওয়া আছে, এই জন্য আমরা এই জায়গায় অলরেডি দিলাম। এই জায়গায় যেহেতু সূত্র অলরেডি তারা মেনটেন করে ফেলছে, এই জন্য আমাদের সূত্র আর চেঞ্জ হয় নাই। যদি এই ক্ষেত্রে অন্য ধরনের কিছু থাকতো, ধরো এই ক্ষেত্রে থাকতো শেল, তাহলে হয়তো আমরা শুট বানাইতে পারতাম, কিন্তু এই জায়গায় অলরেডি যেহেতু তোমার শেল আছে, এই জন্য আমরা এই ক্ষেত্রে চেঞ্জ করলাম না, ঠিক আছে, সহজ বিষয়। এই ক্ষেত্রে কোনো রুলস আলাদা বুঝাই করার কিছু নেই, আমরা জাস্ট কয়েকটা বেসিক রুলসের উপরে চলতেছি, যে মডেলের পরে V1, হ্যাভ ভার্বের পরে V3, V1 মডেলে থাকলে V2 হয়ে যায়, কারণ আমরা জানি যে উইল আছে কোন ফর্মে, উইল আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা কি হবে, এটা তোমার হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে, সহজ বিষয়। এই ক্ষেত্রে পেঁচানোর বা ভুল বুঝার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমাদের এক্ষেত্রে দেখো কিছু জিনিস আছে, যেমন দেখো উড পরিবর্তন থাকবে, এটা আমরা অলরেডি জানি, কারণ কি এটা হচ্ছে মডেলের V2, এটা অপরিবর্তিত থাকবে। এখন এর বাদে কিছু বিষয় আছে কি, উইশ, রাদার, সুনার, ইট ইজ টাইম, এগুলো অপরিবর্তিত থাকবে। এর পরের আনরিয়াল যে টেন্সটা থাকে ওটা তোমার অপরিবর্তিত থাকবে, কেন, কারণ ওইটা হচ্ছে মূলত আনরিয়াল টেন্স, ঠিক আছে। কিভাবে দেখো, এই ক্ষেত্রে দেখো আমাদের বলা আছে হি সেইড ইট ইজ টাইম উই লেভ দ্য প্লেস, মানে ইট ইজ টাইম, এখনই সময় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, ঠিক আছে, কিন্তু আমরা চলে যাইনি, কিভাবে বুঝবো এটা আমরা, আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখো এইখানে কি আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কিন্তু এই ক্ষেত্রে কি আছে আমাদের পাস্ট ইনডিফিনিট আছে, কিন্তু আমরা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী কি জানি, আমরা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী জানি যে দুইটা টেন্স কিন্তু এই ক্ষেত্রে প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট হইতে পারে বা ফিউচার হইতে পারে, কখনো পাস্ট হইতে পারে না, কারণ এই ক্ষেত্রে আমাদের কোনো কনজাংশন টাইপ দ্যাট সিন্স কিছু নাই যেহেতু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য এই ক্ষেত্রে কি হলো আমাদের তোমার যেহেতু আনরিয়াল পাস্ট, আর আনরিয়াল পাস্ট আমি কি বলেছিলাম, এটা হচ্ছে সবসময় পাস্ট বোঝায়, কিন্তু যেটা অসত্য, কারণ কি ধরো আমি ভাবলাম যে আমি যদি রাজা হইতাম, আমি কি রাজা, আমি তো রাজা না, কিন্তু আমি ভাবলাম যে আমি যদি হইতাম, তো এই হচ্ছে মূলত বিষয়, এটা কিন্তু তোমার অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, তার মানে কি আনরিয়াল পাস্ট টেন্সটা অপরিবর্তিত থাকবে সব ক্ষেত্রে, চেঞ্জ হবে আগের অংশটুকু। যেমন দেখো হি সেড দ্যাট, যেহেতু এক্ষেত্রে আমাদের তোমার কি আছে পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা, এই জন্য আমাদের ইজ থেকে ওয়াজ হয়ে গেছে, এক্ষেত্রে উইশ থেকে উইজড হয়ে গেছে, বাট এই ক্ষেত্রে আনরিয়াল পাস্ট, তার মানে কি আনরিয়াল পাস্ট কোনটা, পরের যে অংশটা, ঠিক আছে, পরের যে ক্লজটা বা পরের যে অংশ
ওটা কি হবে নো চেঞ্জ। আগের অংশটা চেঞ্জ হবে বাট পরের অংশটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মূলত বিষয়টা। তারপর দেখো আমাদের বলা আছে এই ক্ষেত্রে কি বলা আছে, দেখো এই ক্ষেত্রে যে ইনডাইরেক্ট স্পিচে হ্যাড বেটার ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে থাকলে অপরিবর্তিত। তার মানে হ্যাড বেটার তোমার ফার্স্ট প্লাস থার্ডে আছে, তাহলে কি হবে নো চেঞ্জ। এটা হচ্ছে প্রথম রুলস, ঠিক আছে। প্রথম রুলস হচ্ছে এটা। আর দ্বিতীয় রুলস কি, দ্বিতীয় রুলস হচ্ছে আমাদের হ্যাড বেটার কোথায় আছে, সেকেন্ড পারসনে আছে। সেকেন্ড পারসনে থাকলে কি হবে, সেকেন্ড পারসনে থাকলে কি সব ক্ষেত্রে চেঞ্জ হবে। সেকেন্ড পারসনে থাকলে আমরা এই ক্ষেত্রে দেখো অপরিবর্তিত থাকতে পারে অথবা কি করতে পারে নিম্নলিখিত উপায়ে তোমার এই ক্ষেত্রেই করতে পারবা, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমাদের কি করলো, হেড বেটার ছিল, এই ক্ষেত্রে আমাদের হেড বেটার রেখে দিল। আবার এই ক্ষেত্রে দেখো আমাদের হেড বেটার ছিল, এই ক্ষেত্রে কিন্তু হেড বেটার রাখে নাই। তার মানে কি এখন তুমি কিন্তু চাইলে একটা রুলস সহজে করতে পারো। যদি তোমার ধরো তুমি মনে করো ইংলিশে একদমই কাঁচা, মানে বেসিক তুমি দুর্বল, যে রেড জোনের পর্যায়ে আসো, তাহলে তুমি ভাই যেটা করবা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, নো চেঞ্জ, সহজ বিষয়, নো চেঞ্জ। যেমন হেড বেটার আছে, হেড বেটার রেখে দেবো আমরা। তোমার এই ক্ষেত্রে সাবজেক্ট টাবজেক্ট চেঞ্জ করতে পারবো, বাট এই ক্ষেত্রে আমরা টেন্স কখনো চেঞ্জ করব না তুমি কাঁচা হলে। আর তুমি যদি একটু পাকা হও বা তুমি মনে করি একটু পারো, বা তোমার কাছে ন্যারেশনটা কি, ন্যারেশনটা হলো তুমি কাকে কত ইনিয়ে বিনিয়ে সুন্দর করে বলতে পারো। এটা রুলস আছে, বাট তুমি এই রুলসের অনেকগুলো তুমি ওয়ে তুমি ই করতে পারো, ঠিক আছে। যেমন তোমার এই ধরনের বিষয়, যেমন হি থ্যাঙ্ক মি, মানে বললো হি সেড দ্যাট থ্যাংক ইউ, এটা আমি কিভাবে সুন্দর করে বলতে পারি, হি থ্যাঙ্কড মি, এইভাবে বলতে পারি, বা মনে করে অন্যভাবেও বলতে পারি। কিন্তু আমাদের ন্যারেশনটা হচ্ছে তোমার কতটা ইনিয়ে বিনিয়ে বলা, মানে তুমি যে আরেকজনকে বলছো সে আসলে তোমার কথাটা কত মনোযোগ দিয়ে শুনছে বা শুনবে কিনা, এর জন্য আমরা কি বলি অনেক রসিয়ে রসিয়ে কথা বলি না, এই রসিয়ে রসিয়ে কথা বলাটাই হচ্ছে ন্যারেশন। এখন ধরো ভাই তোমার এই রসায় রসায় কথা বলার দরকার নাই বা পাকনামি করার দরকার নাই, তোমার দরকার নাম্বার, তোমার দরকার এ প্লাস বা তোমার দরকার পাস, তখন তুমি কি করবা, যা আছে তাই রেখে দিবা। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, হেড বেটার আছে, হেড বেটার। আর যদি একটু ভালো পারো তাহলে কি করবা তুমি, এক্ষেত্রে বললা যে হি সেড টু মি ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তো তখন আমরা এটা কিভাবে করব, তখন আমরা এটাকে তোমার কোন টেন্সের আন্ডারে আনবো জানো, কোন সেন্টেন্সের আন্ডারে, এটাকে তখন আমরা আনবো তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এর আন্ডারে আনবো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ বা উপদেশ, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা উপদেশ বোঝায়। এখন ইম্পারেটিভ সেন্টেন্স তোমার যদি আমরা রূপান্তর করতে যখন যাব, তখন দেখবো যে এই ক্ষেত্রে আমাদের সব ক্ষেত্রে যেমন দেখো এই ক্ষেত্রে দ্যাট হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, টু হয়ে যায়। এবং যে ভার্বটা থাকে এই ক্ষেত্রে দেখো যেমন টেন্সের চেঞ্জ হয়, এই ক্ষেত্রে কিন্তু তোমার টেন্সের কিন্তু নো চেঞ্জ, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এই যে ডু দ্য ওয়ার্ক আছে, এই ক্ষেত্রেও ডু দ্য ওয়ার্ক আছে। তো এই ক্ষেত্রে কি করলো দেখো, এই ক্ষেত্রে মূলত আমাদের সাবজেক্ট আনলো প্রথমে, তোমার এই ক্ষেত্রে তোমার দেখো সাবজেক্ট, তারপর আনলো অ্যাডভাইস, তারপর আনলো অবজেক্ট। দেখো হি সেড টু মি, কারণ আমরা কি জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ বা উপদেশ। এখন অ্যাডভাইস দ্বারা মূলত উপদেশ বোঝাচ্ছে, তো সাবজেক্ট তারপর অ্যাডভাইস দিল, তারপর দিল অবজেক্ট, তারপর কি দিল তোমার ইনফিনিটিভ, তার মানে কি টু প্লাস ভি1, তারপরে কি দিল তোমার বাকি অংশ, এই যে বাকি অংশটা ছিল সেটা এই ক্ষেত্রে আনলো। এটা একটু যখন তুমি একটু একটু তুমি কি বলে একটু তুমি একটু মিডল এজ পর্যায়ে যাবা, যখন তুমি একটু ভালো পারবা ন্যারেশনটা, তখন তুমি এটা করতে পারবা। যে এই ক্ষেত্রে আমাদের কি বলো, যেহেতু আমাদের বলো ইউ হ্যাড বেটার টু ডু দ্য ওয়ার্ক, ধরো আমি তোমার বললাম কি যে তোমাদের প্রতিদিন ই করা উচিত, প্র্যাকটিস করা উচিত, ইউ হ্যাড বেটার টু প্র্যাকটিস এভরিডে। তো তুমি তখন কি বলবা যে দ্য টিচার সেড টু আস টু প্র্যাকটিস রেগুলারলি, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি এটা এইভাবে বলতে পারো। বা যারা কাঁচা তারা বলবা কিভাবে, যে দ্য টিচার সেড টু আস ইউ হ্যাড বেটার, মানে উই হ্যাড বেটার টু প্র্যাকটিস রেগুলারলি, তুমি ওইভাবেও রাখতে পারো, নো চেঞ্জ, ঠিক আছে। আর ভালো পারলে একটু চেঞ্জ করবে, সহজ বিষয় দুই ধরনের স্টুডেন্টদের জন্য। আর এই ক্ষেত্রে দেখো আমাদের এইটা যেটা বলা হচ্ছে, দেখো আমরা কিন্তু অলরেডি জানি কি এটা মডাল, এটা মডাল, এটা মডাল, এটাও মডাল, ঠিক আছে। মডাল কি হয়, ভি2 তে থাকলে চেঞ্জ হয় না,
এটা আমরা অলরেডি এইটুকু জানি। এক্ষেত্রে নতুন কি আসলো আমাদের ইউজ টু যদি আসে এটাও অপরিবর্তিত থাকবে। এটা এতক্ষণ আমরা জানতাম না, এখন আমরা জেনে নিলাম যে আমরা তো অলরেডি জানি যে কুড, মাইট, শুড, উড, অট টু, যেহেতু এগুলো মডেল এবং মডেলের ভি টু আছে এই জন্য এগুলো চেঞ্জ হবে না। আর যেহেতু ইউজ টু আমরা জানতাম না, ইউজ টু চেঞ্জ হবে না, ঠিক আছে। যেমন দেখো এক্ষেত্রে আমাদের মাইট দিয়ে দেয়া আছে, তো এটা মাইট চেঞ্জ হবে না, কারণ কি মাইট অলরেডি ভি টুতে আছে। যদি মে থাকতো, ধরো ইউ মে গো, তখন আমরা দিতে পারতাম কি ইউ মাইট গো। আবার ইউ মাইট থাকলেও কি হবে, মাইটই হবে, সহজ বিষয়, ঠিক আছে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে একমাত্র অনুরোধ বোঝানো ছাড়া। মাইট তোমার আবার চেঞ্জ হইতে পারে কখন, তোমার যদি অনুরোধ বোঝানো ছাড়া, অন্যান্য অনুরোধ বোঝানো ছাড়া মাইট ইনডাইরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকবে। যদি অনুরোধ বোঝায় তাহলে চেঞ্জ হবে, আর যদি অনুরোধ না বোঝায় তাহলে অপরিবর্তিত থাকবে। কিভাবে দেখো, দেখো এক্ষেত্রে তোমার বলা হচ্ছে তোমার হি সেড টু হার ইউ মাইট পোস্ট দ্য লেটার ফর মি। এই ক্ষেত্রে দেখো কি করলো, আসলে রিকোয়েস্ট করলো। ইউ মাইট পোস্ট, ইউ মে, তোমার ইউ মে বা মাইট যেটা দেয়া আছে, পোস্ট দ্য লেটার, তুমি কি আমার এটা করে দিতে পারবে, লেটারটা সেন্ড করে দিতে পারবে। আমি আসলে তোমাকে রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করা কোন টেন্সের মধ্যে বা কোন সেন্টেন্সের মধ্যে পড়ে, রিকোয়েস্ট করা পরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে, এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, তোমার টু অর্থাৎ ইনফিনিটিভ বসে এবং বাকি অংশ বসে, ঠিক আছে। তো টু পোস্ট দ্য লেটার ফর মি এটাও দিতে পারবো, বা ফর মি না দিলেও হবে, ঠিক আছে। তুমি ফর মি সহই দিয়ে দিলা, ঠিক আছে। এইটা আবার তুমি মনে করো এটা যেহেতু এক্ষেত্রে রিকোয়েস্ট ছিল না, এই জন্য এটা কি হবে, এটা অপরিবর্তিত থাকবে। আর রিকোয়েস্ট বুঝানোর কারণ কি হলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো, এই জন্য এটা চেঞ্জ হলো। আচ্ছা, তারপর দেখো আমাদের বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচে কুড অপরিবর্তিত থাকে। এটা আলাদা করে পড়ার কিছু নেই, কারণ কুড তোমার এটা কি মডেলের ভিটু আছে, এই জন্য এটা চেঞ্জ হবে না, আমরা জানি। তারপর দেখো বলা হচ্ছে বাধ্যবাধকতা, মানে অব্লিগেশন এবং অনুমান, অ্যাজাম্পশন অর্থে অট টু বা শুড অপরিবর্তিত থাকবে। এখন কোন অর্থে বোঝাচ্ছে এটা আমাদের দরকারই নেই, আমরা জানি যে অট টু আর শুড অপরিবর্তিত থাকে, মানে অপরিবর্তিত থাকে, কোন অর্থ বুঝালে এটা দরকার নেই। কিন্তু দেখো উপদেশ বুঝালে নিম্ন উপায়। দেখো সব ক্ষেত্রে চেঞ্জটা কখন হচ্ছে, চেঞ্জটা হচ্ছে যদি আমাদেরকে কি বুঝাচ্ছে, তোমার আদেশ বুঝাচ্ছে, আমাদের কি বুঝাচ্ছে, উপদেশ বুঝাচ্ছে, আর আমাদের কি বুঝাচ্ছে, তোমার রিকোয়েস্ট বা অনুরোধ। এই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, কারণ কি এগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তখন তো চেঞ্জ হবে। এটা সবসময় মাথায় রাখবে, যদি তোমাদেরকে আদেশ, উপদেশ বা রিকোয়েস্ট বোঝায় তখন চেঞ্জ হবে। অর্থটা কিন্তু আমি একদম শুরুতে বলেছিলাম যে মিনিং অফ অ্যান ইংলিশ সেন্টেন্স ইজ 80% অফ আ গ্রামার, ঠিক আছে। মানে তুমি যদি একটা ইংলিশ সেন্টেন্সের অর্থ বুঝো, তুমি গ্রামারের 80% তুমি পারবা, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে দেখো যখন আমাদের রিকোয়েস্ট বোঝাচ্ছে, কোথায়, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ইউ অট টু বা শুড বা মাস্ট পে অ্যাটেনশন। টিচার কি কখনো তোমার করে, টিচার এই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট করছে না, টিচার কি করছে, টিচার আমাদের আদেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে। এই জন্য আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কিভাবে, তোমার এই ক্ষেত্রে দেখো যে টু প্লাস ইনফিনিটিভ প্লাস বাকি অংশ, বাকি অংশ, ঠিক আছে, এই বিষয়। আর এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাডভাইস জানতে হবে সব ক্ষেত্রে, আর না হলে কোনো চেঞ্জ নাই। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার যে ইফ আই ওয়ার ইউ বা আই শুড বা উড ড্যাশ 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 দ্বারা উপদেশ বুঝালে ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট প্লাস অ্যাডভাইস রিপোর্টেড স্পিচের ভার্ব হয়। তার মানে কি একই বিষয়। তোমার এই ক্ষেত্রে নতুন কি আসলো, ইফ আই ওয়ার ইউ। এখন আমি তোমাদেরকে এই সম্পূর্ণ বিষয়টি একটু সামারি করে দিই, ঠিক আছে। তোমরা সামারির জন্য দেখো তোমার কি কি আসলো, ইফ আই ওয়ার ইউ। আচ্ছা, এই ক্ষেত্রে না দিয়ে আমরা নতুন একটা পেজ আনি। এই ক্ষেত্রে দেখো কি কি আসলো আমাদের, ইফ আই ওয়ার ইউ, তারপর কি আসলো আমাদের, তোমার মডাল দ্বারা, কি হয়, মডাল দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স এর মতো বুঝায়
তবে সে অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, কারণ কি দেখো আমরা নর্মালি জানি যে এগুলো চেঞ্জ হয় না, কিন্তু কিন্তু যদি এগুলো তোমার ইম্পারেটিভ বুঝায়, ইম্পারেটিভ অর্থ প্রকাশ করে, মানে আদেশ প্রকাশ করে, উপদেশ প্রকাশ করে, রিকোয়েস্ট প্রকাশ করে, বা ফরবিড মানে নিষেধ প্রকাশ করে, তখন সেটা আসলে কি সেন্টেন্স হয়ে যায়, সেটা হয়েছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। তখন সেটার মডেল হিসাবে ব্যবহৃত হয় না, সেটা ব্যবহৃত হয় তোমার আদেশ উপদেশ হিসাবে, এবং তখন সে অনুযায়ী চেঞ্জ হয়। মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা চেঞ্জটা শিখবো, যেইভাবে চেঞ্জ হয় সেইভাবে এক্ষেত্রে চেঞ্জ হবে। আর যদি তা না বুঝায়, অর্থাৎ আদেশ উপদেশ নিষেধ রিকোয়েস্ট না বুঝায়, তখন যেটা আছে সেটা হবে। এইটা হচ্ছে টোটাল বিষয়ের সামারি, আর কিছু না এই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী যে মেইন বিষয়টা আসে, কি মেইন বিষয়টা আমাদের আসা হচ্ছে তোমার পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন, এতক্ষণ আমরা কি শিখেছিলাম, এতক্ষণ আমরা শিখেছিলাম তোমার টেন্সের পরিবর্তন, আর এখন আমরা শিখছি কি পার্সনের পরিবর্তন। এখন পার্সন কি কি আছে আমরা জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন পার্সনগুলো কিভাবে চেঞ্জ হয়, একটা দেখো রুলস আছে, আমরা জাস্ট একটা সহজ শর্টকাটে শিখি কিভাবে চেঞ্জ হয়। দেখো ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে নো চেঞ্জ। এখন কোন সাবজেক্ট অনুযায়ী, কোন অবজেক্ট অনুযায়ী এবং কিভাবে নো চেঞ্জ, এটা আমরা দেখব। জাস্ট তোমরা এই বিষয়টা একটু মুখস্থ করে ফেলো। ঠিক আছে, যে তোমার কি হবে, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন হলে নো চেঞ্জ। দেখো এই ক্ষেত্রে দেখো হি সেড টু মি, আই, এই যে আই, তার মানে কি রিপোর্টের যে স্পিচটা আছে এর মধ্যে কি আছে, আমাদের ফার্স্ট পার্সন আছে। এটা কার অনুযায়ী চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে তোমার ফার্স্ট কি অনুযায়ী, তোমার সাবজেক্ট অনুযায়ী। কি লিখেছিলাম এই ক্ষেত্রে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখন কোনটার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে এই যে আমাদের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা আমাদের, দেখো সাবজেক্ট হচ্ছে এই যে এটা, কি আছে এই জায়গায়, হি আছে, তার মানে এই ক্ষেত্রে চেঞ্জ হবে, এই আইটা চেঞ্জ হয়ে কি হবে তোমার, এই দেখো হি হয়ে গেছে। সহজ বিষয় না? বিষয়টা কি, যদি আমাদের রিপোর্টিং স্পিচ তার মানে ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে সেটা কিভাবে চেঞ্জ হবে, আমাদের রিপোর্টিং ভার্ব তার মানে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা থাকে সেটার সাবজেক্টটা মূলত এই ক্ষেত্রে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি দেখো সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন থাকলে কি হবে, দেখো অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। দেখো এই ক্ষেত্রে বলা আছে হি সেড টু মি, ইউ, তার মানে কি আছে, আমাদের ইনভার্টেড কমার মধ্যে আছে সেকেন্ড পারসন, ইনভার্টেড কমার বাইরের যেই অবজেক্টটা আছে সেই অবজেক্ট অনুযায়ী কি হবে আমাদের, সেইটা এই ক্ষেত্রে বসবে। এখন কিন্তু একটা বিষয় কিন্তু আবার খেয়াল করার বিষয় আছে, যেটা দেখো এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু তোমার এই যে মি, এই মিটা কিন্তু এই জায়গায় অবজেক্ট হিসাবে আছে দেখে কিন্তু এটা মি হলো, কিন্তু এটার মূল ফর্মটা কি, মূল ফর্মটা হচ্ছে আই। তুমি কিন্তু এই জায়গায় আবার মি বসাল হবে না, কারণ কি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বসলো কি হিসাবে, সাবজেক্ট হিসাবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে এটা কিন্তু আমাদের এই অনুযায়ী চেঞ্জ হলো, কিন্তু এই অনুযায়ী যে চেঞ্জ হলো এটা এই জায়গায় কি ছিল, অবজেক্ট ছিল, এই জন্য এটা ছিল মি, কিন্তু এই সেন্টেন্সে যখন ব্যবহৃত হলো তখন কি এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলো, এটা ব্যবহৃত হলো কি হিসাবে, সাবজেক্ট হিসাবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি বসবে, তখন সাবজেক্ট হিসাবে বসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার এটা যেটা আছে এটা ডিরেক্ট এখানে বসবে না। হ্যাঁ, তুমি যদি ফার্স্ট পারসনের ক্ষেত্রে বলতে যাও তাহলে কিন্তু এটা তুমি ডিরেক্ট বসাইতে পারো, কারণ এই ক্ষেত্রেও এটা সাবজেক্ট হিসাবে আছে, এই ক্ষেত্রেও সাবজেক্ট হিসাবে আছে। কিন্তু সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আছে অবজেক্ট হিসাবে, এবং এই ক্ষেত্রে যাবে কিন্তু আমাদের সাবজেক্ট হিসাবে। এই জন্য এই প্রোনাউনটা চেঞ্জ করে দিতে হবে। আর যদি নাম থাকে, ধরো নাম আছে যে রিনা টোল্ড সিনা দিয়ে, সীমা দিয়ে বললো, তোমার এই ক্ষেত্রে কি বললো যে ইউ ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, যেহেতু আমাদের পার্সন চেঞ্জ, তো এই ক্ষেত্রে কি হবে, রিনা টোল্ড সীমা দ্যাট। এই ক্ষেত্রে ইউটা বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, আমাদের এই অবজেক্টটাকে বোঝানো হচ্ছে ইনভার্টেড কমার বাইরে। এখন এই নামটা আছে, এই নামটা আমরা এই ক্ষেত্রে বসাই দেব সীমা, সীমা ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, আর থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, থার্ড পারসনের ক্ষেত্রে নো চেঞ্জ। কারণ কি দেখো তোমার এই ক্ষেত্রে কি আছে, তোমার থার্ড পারসন, এবং আমরা যদি সাবজেক্ট অনুযায়ী যাই, সাবজেক্টে দেখো আছে আই, অবজেক্ট আছে ইউ, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আইও বসে নাই, ইউও বসে নাই। এই ক্ষেত্রে কি বসছে, এই যে হি ছিল,
হি বসে। তার মানে কি এই ক্ষেত্রে কিন্তু আসলে মূলত কোনো চেঞ্জ হয় নাই, কারণ কি এই ক্ষেত্রে থার্ড পারসন আছে। ঠিক আছে, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, থার্ড পারসন থাকলে সাবজেক্ট যেটা সেটাই, ফার্স্ট পারসন থাকলে ইনভার্টেড কমার বাইরের সাবজেক্ট অনুযায়ী, আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে ইনভার্টেড কমার বাইরের অবজেক্ট অনুযায়ী ওটার সাবজেক্ট ফর্মটা বসবে। ঠিক আছে, এখন দেখো কিছু বিষয় আছে আমাদের আলাদা, কিছু বিষয় কি আছে দেখো, ওই কিন্তু ফার্স্ট পারসন। এখন নর্মালি কি হইতো তোমার, উই থাকলে কি হইতো তোমার এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু বসার কথা ছিল, কিন্তু উই দ্বারা এই ক্ষেত্রে বুঝাচ্ছে কি দেখো, দ্য টিচার সেড উই আর মর্টাল। এখন এই জায়গায় টিচার যে বললো, আমি ধরো বললাম যে উই আর মর্টাল, এই জায়গায় কি শুধু বোঝানো হচ্ছে যে আমি মরণশীল, তুমি কি মারা যাবা না, তুমিও তো মারা যাবা। তার মানে কি এই ক্ষেত্রে উই দ্বারা কিন্তু শুধুমাত্র আমাদেরকে বোঝানো নয়, বরঞ্চ সমগ্র মানব জাতি, সমগ্র পৃথিবীর অধিবাসীকে এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে, এই জন্য এটা চেঞ্জ হবে না। এটা আরেকটা তুমি ফর্মুলায় আনতে পারো, সেটা হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আর চিরন্তন সত্যর ক্ষেত্রে আমরা জানি কি টেন্সের পরিবর্তন হয় না, টেন্সের নো চেঞ্জ হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে টেন্সেরও নো চেঞ্জ, এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টেরও নো চেঞ্জ। ঠিক আছে, মানে তোমার যদি থাকে কি বলে যে তোমার যদি চিরন্তন সত্য থাকে তাহলে এটা তোমার জন্য সবচেয়ে সহজ, কারণ এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টেরও চেঞ্জের বিষয় নাই, এই ক্ষেত্রে আমাদের টেন্সেরও চেঞ্জের বিষয় নাই। ঠিক আছে, এটা বুঝতে হবে এই ক্ষেত্রে। এই জন্যই বললাম যে অর্থটা কিন্তু বুঝতে হবে, যে তুমি শুধুমাত্র একদম তুমি যদি গ্রামার পারো তাহলে কিন্তু এই ক্ষেত্রে উইটাকে তুমি এই ক্ষেত্রে কি করবে, এই সাবজেক্ট অনুযায়ী দা টিচার দিয়ে দেবা, কিন্তু তুমি যদি অর্থটা পারো তখন কিন্তু তুমি কি করবে, এই উইটাকে উই রাখবে। এখন এর জন্যই বললাম যে আমাদের অর্থের কিন্তু প্রয়োজন আছে, এবং এর জন্য তোমরা ভোকাবুলারি অনেক বেশি করে পড়ো। ঠিক আছে, এখন দেখো উই যদি বক্তা বা যাকে উদ্দেশ্য করে, এখন ধরো আমি বললাম একই বিষয়, এটা একই বিষয় একটু ঘুরে বললো, যে ধরো কি বললো যে আমাদের সকলের লেখাপড়া করা উচিত। ঠিক আছে, এখন ধরো আমিও স্টুডেন্টই কিন্তু, ঠিক আছে তুমিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, এখন আমি বললাম আমাদের সবার যার যার লেখাপড়া করা উচিত, এক্ষেত্রে কি আমি কি শুধুমাত্র তোমাদেরকে বুঝালাম, আমি কি আমাকে বুঝাই নাই, এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকেও বুঝিয়েছি আমাকেও বুঝাইছি। তার মানে কি এক্ষেত্রে মূলত উই দ্বারা কিন্তু উইকে বোঝানো হচ্ছে। দেখো এক্ষেত্রে বলা আছে হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, যে সে আমাকে বললো, অর্থাৎ আমি তোমাদেরকে বললাম যে আমাদেরকে আমাদের ডিউটি মানে আমাদের কর্তব্য পালন করা উচিত। এখন কর্তব্যটা কি শুধুমাত্র তোমাদেরই, আমার কোনো কর্তব্য নেই, আমারও কর্তব্য আছে। ধরো এই ক্ষেত্রে আমার কর্তব্য তোমাদেরকে পড়ানো, তোমার কর্তব্য পড়া। এখন এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমি কিন্তু আলাদাভাবে বলি নাই যে তোমাদের পড়া উচিত, তখন তুমি বলতে পারতো শুধু তোমাদেরকে, কিন্তু আমি যেহেতু বললাম আমাদের ডিউটি পালন করা উচিত, তার মানে এই ক্ষেত্রে মূলত সবাইকে বোঝানো হচ্ছে, আর সবাইকে বোঝানো হলে উই চেঞ্জ হয় না। ঠিক যেভাবে মানব জাতি মরণশীল, এই ক্ষেত্রে সবাইকে বোঝানো হচ্ছে। আর তারপর দেখো তোমার তোমার এডিশনাল উই, এই ক্ষেত্রে এডিশনাল উই কিন্তু আবার দেখো আমাদের চেঞ্জ হয় কিভাবে, দেখো দ্য ইত্তেফাক সেজ উই পাবলিশড, এই ক্ষেত্রে চেঞ্জ হয় কারণ কি এটা তো ভাই আলাদা করে বলার কিছু নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার এটা দেখো এই রুলসটাই আমাদের দরকার নেই, একটা গুজামিল একটা ফালতু একটা রুলস দিল, কারণ কি এই উই দ্বারা মূলত আমাদেরকে বোঝানো হচ্ছে না, এই উই দ্বারা বোঝানো হচ্ছে দা ইত্তেফাককে। তো দা ইত্তেফাক আছে, এই ক্ষেত্রে আমরা দা ইত্তেফাকও লিখতে পারতাম, বা দা ইত্তেফাকের পরিবর্তে এর প্রোনাউনটা আমরা যেহেতু বারবার নাউন দিলে তোমার শ্রুতি মধু শোনায় না, এই জন্য আমরা দা ইত্তেফাকের বদলে ইট দিলাম। দা ইত্তেফাক দিলে অতটুকুই তুমি নাম্বার পাবা, ইট দিলে অতটুকুই নাম্বার পাবা, এই রুলস। তার মানে এটা ফালতু রুলস, এটা আমরা অলরেডি জানি। তারপর দেখো বলা হচ্ছে মাস্টের রূপান্তর, সহজ বিষয় কি, মাস্ট থাকলে হ্যাড টু, চোখ মুখ বন্ধ করে কি মাস্ট থাকলে হ্যাড টু, কারণ কি দেখো তোমার এই ক্ষেত্রে দেখো বলা আছে তোমার আই মাস্ট রাইট এ লেটার, শি হ্যাড টু রাইট এ লেটার। আর এই ক্ষেত্রে দেখো আমরা যদি চেঞ্জটা দেখি এটা কি হবে, যেহেতু ফার্স্ট পারসন আছে তোমার এটা অনুযায়ী হবে, তার মানে এই ক্ষেত্রে কি হবে নাফিসা, বা নাফিসার প্রোনাউন দিলাম আমরা কি শি। তোমার দেখো এক্ষেত্রে মাস্ট কখন চেঞ্জ হয়, মাস্ট চেঞ্জ হয় তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার যদি ফার্স্ট পারসনে কোনো ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। ঠিক আছে, যেমন কি তোমার হি সেড উই মাস্ট হ্যাভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড। ঠিক আছে, উই মাস্ট লিভ দ্য হাউস, যদি এই বাড়ির ভাড়া বাড়ে তাহলে কি হবে আমাদের তোমার চলে যাইতে হবে, তাহলে এই ক্ষেত্রে কি চেঞ্জ হবে, এই ক্ষেত্রে তোমার আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, দে উড হ্যাভ টু লিভ, এই ক্ষেত্রে মূলত দেখো মাস্টটাকে আমরা উড দ্বারা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, যেহেতু মাস্টের ভি টু নাই এই জন্য এই মাস্টটাকে আমরা
তোমার ই দিলাম, ঠিক আছে। বা এই ক্ষেত্রেও কিন্তু আমরা মূলত চাইলে কিন্তু তোমার কি রাখতে পারতাম, দে হ্যাড টু দিয়ে যা আছে তাই দিতে পারতাম, এটাও করতে পারতাম। এই ক্ষেত্রে আমাদের এটা তোমার মাস্ট, এই ক্ষেত্রে আমাদের আবার আলাদা করে অর্থ করতে হবে না, এই দুই ক্ষেত্রে আমাদের হ্যাড টুই রাখতে পারতাম। 3 নম্বরে দেখো যেটা হচ্ছে কি চিরন্তন সত্য, চিরন্তন সত্য। তার মানে দেখো আসলে কিন্তু এই জায়গায় দেখো অনেকগুলো রুলস পেঁচানো আছে, বাট আমি তোমাদেরকে যদি সহজ করে দেখি, মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু হবে, সহজ বিষয়। আর তোমার যদি চিরন্তন সত্য থাকে তাহলে তো এটা চেঞ্জ করার কোনো বিষয় নাই, কারণ ইউ মাস্ট অবি ইউর টিচার্স। এটা মনে করে চিরন্তন সত্য বলতে এই ক্ষেত্রে মূলত আমাদের বোঝানো হচ্ছে যে আমাদের চিরন্তন যে দায়িত্বটা, আমাদের সাধারণত আমরা যেটা করি, আমরা কি বলেছিলাম, চিরন্তন সত্য আর অভ্যাসগত ফ্যাক্ট, যেটা এটাকে আমরা বলি যে যা আমরা সাধারণত করি সেটা হচ্ছে অভ্যাসগত ফ্যাক্ট, আর চিরন্তন সত্য হচ্ছে কি যা সাধারণত হয়। এখন দেখো যা সাধারণত আমরা করি তার মানে কি অভ্যাসগত ফ্যাক্ট, এটা কখনো চেঞ্জ হয় না, চিরন্তন সত্য কখনো চেঞ্জ হয় না, সহজ বিষয়। দেখো তো এই রুলসগুলো কিন্তু আমাদের পড়ার প্রয়োজন নাই। এখন দেখো পরবর্তীতে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ কোনো ইউনিভার্সাল ট্রুথ, এই যে একই বিষয় বললো, ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ বুঝালাম যে অভ্যাসগত ফ্যাক্ট বা চিরন্তন সত্য হলে ওটা কি হয় না, ওটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় না। তারপর দেখো আমাদের বলা আছে এই ক্ষেত্রে কি, আমাদের দেখো বলা আছে রিপোর্টিং ভার্বে সে বা টেল এর ব্যবহার। এখন দেখো আমি তোমাদেরকে সহজে বলি কি, সহজে দেখো বলা আছে অবজেক্ট যদি থাকে, কোথায় অবজেক্ট থাকে, এই ক্ষেত্রে অবজেক্ট যদি তোমার রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্ব কোনটা, যেটা ইনভার্টেড কমার বাইরে, তার মানে এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই ক্ষেত্রের অবজেক্ট কোনটা দেখো, উপমা আছে। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টেল দিব, মানে টেল বা টোল্ড যেটা থাকে টোল্ড দিব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে কি দিব, সে দিব, সহজ বিষয়। এই ক্ষেত্রে আর কোনো কিছু আনার দরকার নেই। যেমন দেখো এই ক্ষেত্রে বললো কি তানিমা সেড টু উপমা, আমরা দিলাম কি তানিমা টোল্ড উপমা, টোল্ড দিলাম। আর ধরো এই ক্ষেত্রে যদি এটা না থাকতো, তোমার জাস্ট বললো কি, জাস্ট বলো তোমার ধরো এটুকু নাই, বলো তানিমা সেড আই লাইক টু রিড নোবেলস, তখন আমরা কি দিতাম জানো, তখন আমরা দিতাম কি তানিমা সেড, তখন আমরা দিতাম তানিমা সেড দ্যাট, তারপর এই ক্ষেত্রে যা আছে তা। এই ক্ষেত্রে আরো দেখো যদি আমরা সেড দিতাম তাহলে টু হইতো, এই হতো, সেই হতো, প্রয়োজন আছে, প্রয়োজন নাই তো ভাই। তোমার যদি অবজেক্ট থাকে তুমি সব ক্ষেত্রে টোল্ড দিবা, সহজ বিষয়, বা টেল দিবা, যেটা যেই টেন্স থাকে। আর যদি তোমার এই ক্ষেত্রে অবজেক্ট না থাকে তখন তুমি সে দিবা বা সেড দিবা, ঠিক আছে, সহজ বিষয়। এই ক্ষেত্রে আর কোনো পেঁচাপেচির কোনো প্রয়োজন নেই। আমরা এই ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা জিনিস শেখা কত সহজে যায়, ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপর ধরো আমরা যদি যাই, দেখো এক্ষেত্রে আমাদের কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা আসলে যদি ন্যারেশনের মধ্যে থাকে ইনডিরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে, তাহলে আমরা যখন ইনডিরেক্ট করতে যাই তখন আমাদের কিছু চেঞ্জ করতে হয়। এই চেঞ্জগুলো দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে কি কি আছে দেখো, যদি দিস থাকে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস, মানে লাস্ট রিলেটেড থাকলে কি হবে, প্রিভিয়াস হয়, আর নেক্সট রিলেটেড থাকলে ফলোইং হয়, ঠিক আছে। যেমন দেখো টুমোরো থাকলে আমরা দ্য নেক্সট ডেও দিতে পারি, আবার দ্য ফলোইংও দিতে পারি, মানে ফিউচার বুঝালে কি হয়, ফিউচার বুঝালে হয় আমাদের, ফিউচার বুঝালে হয় তোমার ফলোইং, ফলোইং হয়, ঠিক আছে। আর যদি তোমার ই হয়, তোমার কি বোঝায়, পাস্ট বোঝায়, তাহলে কি হয়, প্রিভিয়াস হয়, সহজ বিষয়। আর দেখো এক্ষেত্রে আমাদের কি আছে, কাম থাকলে গো, দাস থাকলে সো, হিদার থাকলে দিদার, তারপর দেখো হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, এই বিষয়গুলো এক্ষেত্রে দেয়া আছে, ঠিক আছে। এগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ ইট, ঠিক আছে, মেমোরাইজ করে ফেলো। তারপর দেখো আমাদের বলা হচ্ছে দিস এবং দিজের ব্যবহার।
যদি দেখো দিস কখনো পরিবর্তন হয় কখনো হয় না। যদি তোমার এটা দ্বারা কি বুঝে, সময় নির্দেশ করে, সময় যদি নির্দেশ করে তাহলে কি হবে, আমাদের পরিবর্তন হবে। আর যদি সময় পরিবর্তন না করে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন তোমার কিসে হয়, তোমার যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন কি হয়, তোমার তোমার এই দ্যাটটা কি হয়, দা হয়ে যায়। কেমন দেখো, এই ক্ষেত্রে বলা আছে যে আহসান সেড আই গেভ হিম দ্য রিং অন হিজ বার্থডে। দেখো দা রিং, এই ক্ষেত্রে কি বললো, আই গেভ হিম দিস রিং না বলে কি বললো, দা রিং বললো। বা তুমি এই ক্ষেত্রে দেখো, তুমি এই রুলসটা যদি তুমি না পড়ে, ঠিক আছে, ধরো এই রুলসটা না পড়ে তুমি অলরেডি কি জানো, দিস থাকলে কি হয়, দ্যাট হয়। আমরা এই ক্ষেত্রে দিয়ে দিলাম কি, দ্যাট রিং, দ্যাট রিং। ওকে, নো প্রবলেম। তো তোমার এটা না পড়লেও হয়, আমরা সহজেই শিখে গেছি কি দিস থাকলে দ্যাট হয়। অতএব আমরা কি হবে, এটা তোমার এইখানে দিস আছে, আমরা এই ক্ষেত্রে দ্যাট দিয়ে দেব, শেষ। তারপর দেখো দিস প্রোনাউন হিসাবে ব্যবহৃত হলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়। কি হয়, যেমন আমরা জানি কি দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি, আর পড়ার কিছু নেই। তারপর দেখো হেয়ার এবং দেয়ার। হেয়ার থাকলে কি হয়, তোমার দেয়ার হয়। আর যদি দেয়ার থাকে তাহলে নো পরিবর্তন। ঠিক আছে, তোমার এই ক্ষেত্রে যেগুলো সবগুলো আমি দেখো আবার যদি বুঝাই, দেখো দিস থাকলে দ্যাট হয়, কিন্তু দ্যাট থাকলে দিস হয় না। তোমার দিস থাকলে দোজ হয়, দোজ থাকলে দিস হয় না। ঠিক আছে, এটা বুঝতে হবে। তোমার এইটা থাকলে ডিরেক্টে তোমার এটা হয় ইনডিরেক্টে, কিন্তু তোমার যদি অলরেডি এইটাই থাকে তোমার, তাহলে কিন্তু আবার এটা হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো তারপর দেখো হেয়ার অনুযায়ী তোমার এই ক্ষেত্রে কি দেওয়া আছে, হি সেড টু মি। তোমার এই ক্ষেত্রে আবার কি দেখো, এই ক্ষেত্রে অর্থের কিছু বিষয় আছে, যে তোমার আমরা বারবারই বলি যে অর্থের বিষয়টা মেইন। হি সেড টু মি ইউ মে স্টে হেয়ার। এই ক্ষেত্রে আসলে বুঝাচ্ছে কি, আমি ধরো এই ক্ষেত্রে কেউ আসলো, আমি বললাম যে তুমি আমার এখানে দাঁড়াতে পারো। এই যে হেয়ার দ্বারা কিন্তু এই ক্ষেত্রে বোঝা নেই তোমার কিন্তু যে অন্য কিছু বোঝা নেই, এক্ষেত্রে বোঝানো হচ্ছে কি, হেয়ার দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি আমার কাছে দাঁড়াও। তখন আমরা এটা কি করলাম, হি সেড টু মি ইউ মে স্টে হেয়ার। এক্ষেত্রে বললো যে আসলে যে তুমি যে আসলে আমার পাশে দাঁড়াতে পারো, এইটাই মূলত বোঝানো হচ্ছে যে ইউ মে স্টে হেয়ার বলতে উইথ হিম, মানে তার সাথে কিন্তু এক্ষেত্রে তুমি দাঁড়াতে পারবে, এটা বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে। আর তারপর দেখো ইনডাইরেক্ট স্পিচে ইট অপরিবর্তিত থাকে। ইট থাকলে নো চেঞ্জ, ইট থাকলে কি হবে, ইট থাকলে নো চেঞ্জ, এটা মাথায় রাখবা। ইট থাকলে নো চেঞ্জ। তারপর দেখো আমাদের বলা হচ্ছে ডিরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকলে কিভাবে হয়। দেখো ডিরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে কিভাবে হবে, দেখো তোমার আমি দুই ভাবে দিলাম, হি says me তোমার থ্যাংক ইউ। এটা কিভাবে হবে, আমরা জানি কি হি সেড টু মি থাকলে তোমার এই ক্ষেত্রে কি হবে, থ্যাংক ইউ থাকলে হি থ্যাঙ্কড মি আমরা নরমালি দিলাম। কিন্তু যদি এইভাবে থাকে আমরা কি জানি, যদি রিপোর্টিং ভার্ব তোমার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচ নো চেঞ্জ। তো এই ক্ষেত্রে কি হবে, আমাদের হি হবে, তারপর থ্যাঙ্কের কোনো চেঞ্জ হবে না, থ্যাংক ইউ হবে। আর আমরা জানি যে এই ক্ষেত্রে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থ্যাঙ্কের সাথে হবে কি থ্যাঙ্কস, আর এই ক্ষেত্রে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে করতে হয় না যে হি সেড টু মি বা হি টোল্ড মি দ্যাট হি আই থ্যাংক ইউ। কিভাবে হবে, দেখো থ্যাংক ইউ বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, আমাকে বোঝানো হচ্ছে, ইউ সেকেন্ড পারসন আছে তার মানে কি আই। তো কিন্তু তুমি এইভাবে চেঞ্জ করলে হবে না, যে হি সেইড, যেহেতু আমাদের অবজেক্ট আছে আমরা কি দিব, টোল্ড দিয়ে দিব, সহজ বিষয়। হি টোল্ড মি, তারপর কি দিলাম, দ্যাট, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড, আরে হি টোল্ড মি দ্যাট। তারপর তুমি এই ক্ষেত্রে দিলা কি, যে তোমার ইউ আছে এটা কি অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী। আর এই ক্ষেত্রে অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট আই। আই আই থ্যাঙ্ক আছে যেহেতু, তো এটা কি হবে, থ্যাঙ্কড, আই থ্যাঙ্কড ইউ। এত কিছু দেওয়ার প্রয়োজন আছে, এত কিছু দেওয়ার প্রয়োজন নাই। এটা কিভাবে হলো তাহলে, সে আমাকে বলল তোমাকে ধন্যবাদ, এটা বলার দরকার আছে, আমরা ডিরেক্ট বলবো সে আমাকে ধন্যবাদ দিল, শেষ। তার মানে কি হবে, হি থ্যাঙ্কড মি, সহজ বিষয়। তারপর দেখো গুড বাই বললে কি হবে, গুড বাই বললে হবে যে সে আমাকে আসলে গুড বাই জানালো, সে আমাকে বলল তোমাকে গুড বাই বা শুভ বিদায়,
প্রয়োজন আছে, সে আমাকে শুভ বিদায় জানালো বা সে আমাকে বিদায় জানালো। তো এটা কি বললো, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস। তাহলে এটা কি হবে, হি বেড হিজ ফ্রেন্ডস বা হি টোল্ড হিজ ফ্রেন্ডস। বেড যদি তুমি না পারো তাহলে দিবা হি টোল্ড হিজ ফ্রেন্ডস, তারপরে যেহেতু এটা যা আছে কি গুড বাই। ঠিক এইভাবে যেখানে যে থ্যাংক ইউ এর বিষয়টা যেহেতু যেভাবে আসলো, ঠিক একইভাবে কি হবে, হি বেড হিজ ফ্রেন্ডস। এই যে এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকলেও এই অবজেক্টটা কি হবে, এই জায়গায় আমাদের চলে আসবে। তো কি হবে, হি টোল্ড মি গুড বাই। এগুলো তোমরা কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, এটা যেভাবে আছে সেইভাবেই এই সেন্টেন্সটাই তোমরা মুখস্থ করে ফেলো, ঠিক আছে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে ডিরেক্ট স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে কি হবে, ইনডিরেক্ট স্পিচে তোমার কি হবে, উইশ হবে। ঠিক এইভাবে কিন্তু আমরা তোমার টোল্ডের পরিবর্তে উইশও দিতে পারতাম, বা এই ক্ষেত্রে থ্যাঙ্কের পরিবর্তে দেখো ই উইশড মি, তো এটা প্রয়োজন নাই, এই ক্ষেত্রে আমরা নাই গেলাম। আমরা যে গুড মর্নিং কি উইশ করা, গুড বাই কি উইশ করা, গুড ইভিনিং কি উইশ করা, এক্ষেত্রে আমরা বলতে পারি যে আই উইশড হিম গুড মর্নিং, বা উইশের পরিবর্তে আমরা এক্ষেত্রে টোল্ড দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আই টোল্ড হিম গুড মর্নিং, আমি তাকে বললাম গুড মর্নিং, বা আমি তাকে তোমার উইশ করলাম গুড মর্নিং। এটা শুনতে একটু ভালো, উইশ যেহেতু এটা উইশ করছে, এটা শুনতে ভালো, বাট তুমি যদি টোল্ড দাও হয়ে যাবে, নো প্রবলেম। তারপর দেখো ডিরেক্ট স্পিচে বক্তা এবং শ্রোতা দুজনেই প্রপার নাউন হলে, প্রপার নাউন কি মানে ব্যক্তির নাম, প্রপার নাউন মানে আমরা জানি যে একটা নির্দিষ্ট নাম থাকে, একদম স্পেসিফিক করে বোঝানো হয়। ডিরেক্ট স্পিচে বক্তা এবং শ্রোতা দুজনেই প্রপার নাউন হলে ইনডিরেক্ট করার সময় প্রোনাউনের পাশে ব্রেকেটের, এই ক্ষেত্রে দেখো এটা কি বোঝানো হচ্ছে, সুমন সেড টু মামুন, আই ফার্স্ট পারসন আছে, কি অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে সুমনটা কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে সুমনই রাখি, আর এই ক্ষেত্রে আমরা যদি এইটার ক্ষেত্রে যদি আমরা কি রাখি, মামুনি রাখি, তোমার কিন্তু কোনো ঝামেলা আর হয় না। কিন্তু আমরা যেহেতু শ্রুতি মধুর বা শ্রুতির জন্য ভালোর জন্য আমরা যেহেতু এই ক্ষেত্রে আমরা কি করি, প্রোনাউন ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা মূলত এটা কি করতে পারি, এই প্রোনাউনটা যখন আমরা ব্যবহার করলাম সুমনের পরিবর্তে, তখন আমরা ব্রেকেটে আসলে সুমনের প্রথম অক্ষর এস দিয়ে রাখলাম, আর এইটা দ্বারা মূলত যেহেতু হিজ দ্বারা মূলত মামুনকে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা এই ক্ষেত্রে ব্রেকেটে কি দিলাম, এম দিয়ে রাখলাম, এই ক্ষেত্রে বোঝানোর জন্য যে এই হিটা হচ্ছে সুমন এবং এই হিজটা হচ্ছে মামুন, এটা। আর যদি তুমি ডিরেক্ট নাম দিয়ে দাও তাহলে আর এই ঝামেলা হয়ই না, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং তার সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ না থাকলে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু লিখে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। আচ্ছা, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখো রিপোর্টিং ভার্ব ও তার সাবজেক্ট ও অবজেক্ট উল্লেখ না থাকলে, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে দেখো কি ইনভার্টেড কমার যে বাইরের অংশটা সেটা কিন্তু এই ক্ষেত্রে দেয়া নাই, তার মানে কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কিছুই দেয়া নাই, না থাকলে কি হবে, দ্য স্পিকার সেড। তার মানে যেহেতু এই ক্ষেত্রে কোনো কিছু দেয়া নাই, এই ক্ষেত্রে আমরা কি বসাবো, দ্য স্পিকার সেড, জাস্ট এইটুকু দিলেও হয়, দ্য স্পিকার সেড, এইটুকু আমরা না দিলাম, এই যে এইটুকু, ঠিক আছে, আমরা এইটুকু না দিলাম, এটুকু আমরা আবার আলাদা করে বসানোর তো প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা জাস্ট বললাম কি দা, যেহেতু উল্লেখ নাই সেই ক্ষেত্রে কি হবে, দ্য স্পিকার সেড, তো এই ক্ষেত্রে আমরা রাখলাম কি দ্য স্পিকার সেড, তারপর রাখলাম দ্যাট হি, হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, মূলত হি দ্বারা স্পিকারকে বোঝানো হচ্ছে। তারপর যেহেতু আমরা যদি একটার ক্ষেত্রে উল্লেখ করি তাহলে আরেকটার ক্ষেত্রে এই ক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন নাই, ঠিক আছে। ঠিক একইভাবে তোমার এই ক্ষেত্রে যদি হি দ্বারা তুমি সুমনকে উল্লেখ করো এস দ্বারা, এই ক্ষেত্রে পরের হিজে কিন্তু আবার আমাদের মামুনকে উল্লেখ না করলেও চলে, আমরা জাস্ট হিজ লিখলেও হয়ে যাবে, একটাকে উল্লেখ করলেই হয়, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের এই ক্ষেত্রের এই বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এখন যদি আমরা পরিবর্তন করি, এতক্ষণ তো আমরা মূলত টেন্স কিভাবে চেঞ্জ করে, তারপর পার্সন কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা দেখলাম, কিন্তু আসলে আমরা এতক্ষণ দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলাম, আবার আমরা মাঝে মাঝে ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বললাম, কিন্তু সেন্টেন্স তো মূলত আরও আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স আছে 5 ধরনের। তো এগুলোর ক্ষেত্রে আসলে আরও কি কি চেঞ্জ আসে, দেখো মূলত আমরা যেই চেঞ্জগুলা, কোন চেঞ্জটা, যেমন দেখো টেন্সের চেঞ্জটা আমাদের ঝামেলা শেষ, তারপর পার্সনের চেঞ্জের ঝামেলা শেষ, কিন্তু দেখো এই যে দ্যাটটা যে হয়, আমরা যখন বললাম জেবিন সেড আই অ্যাম রিডিং আ বুক, এই যে যখন আমরা বললাম জেবিন সেড দ্যাট, এই যে এই দ্যাটটা,
এই দ্যাটটা কোত্থেকে আসলো, ঠিক আছে, বা এই দ্যাটটা কোত্থেকে আসলো, এগুলো কিন্তু আমরা জানি না। এই ক্ষেত্রে দেখো আমরা যদি পড়ি, দেখো এক্ষেত্রে বলা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় কি কি করা হয়, এতে বলা হচ্ছে রিপোর্টিং ভার্বে সে বা সেইড অথবা টেল বা টোল্ড, টোল্ড কখনো অবজেক্ট যদি থাকে বসে, ঠিক আছে, মানে কি এক্ষেত্রে তোমার সে বা সেড যেটা আছে সেটাই বসে, সহজ হিসাব। বিতে বলা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে, এই ইনভার্টেড কমার পরিবর্তে মূলত কি বসলো, এই দ্যাট বসলো। তারপর সি নাম্বারে বললো যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ভার্ব বাকি অংশ বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে, বাকি অংশ বসে। তার মানে এই ক্ষেত্রে মূলত চেঞ্জ কোনটা আসলো, মূলত চেঞ্জ যেটা আমরা এই ক্ষেত্রে জানতে পারলাম সেটা হচ্ছে এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসলো, আর কিছু না এই ক্ষেত্রে, ঠিক আছে। আর তাছাড়া দেখো এই ক্ষেত্রে আমরা যদি পার্সনের চেঞ্জটা দেখে কি হয়, আইটা হবে কি অনুযায়ী, জেবিন অনুযায়ী, তো এই ক্ষেত্রে জেবিনের প্রোনাউন দিলাম সি, তারপর এম আছে, তার মানে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, বাইরে আছে হচ্ছে সেট, তার মানে চেঞ্জ হবে ভিতরে, যেহেতু তোমার আছে এম, তার মানে কি হবে, এটা পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট অর্থাৎ এক্ষেত্রে কি আছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কি হবে পাস্ট কন্টিনিউয়াস, সি এর সাথে কি হয় ওয়াজ। তার মানে কি এই টেন্সের পরিবর্তন বা সাবজেক্টের পরিবর্তন অর্থাৎ পার্সনের পরিবর্তন আমরা জানি, জাস্ট এই ক্ষেত্রে আমরা জানলাম ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, কনজাংশন বসে, এই বিষয়টা আমরা জাস্ট এই ক্ষেত্রে জানলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এতক্ষণ আমরা দেখি নাই, এটা একটু চেঞ্জ করতে হয় একটু ভালো মতো, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে কি বললো, এই ক্ষেত্রে এই যে সেট টু এর পরিবর্তে আমি যদি বলি, সেট টু এর পরিবর্তে কি হবে, আস্ক হবে, কি হবে আমি তোমাদের বলি, সেট টু বা টোল্ড কি হয়ে যাবে এই ক্ষেত্রে, আস্কড বা আস্ক, তোমার টেন্স অনুযায়ী আস্ক। তারপর দ্বিতীয় চেঞ্জ কি হবে, দ্বিতীয় চেঞ্জ হবে তোমার, দেখো এই ক্ষেত্রে দেখো তোমার উইল ইউ আছে, ঠিক আছে, যদি তোমার মডাল দ্বারা শুরু হয়, তোমার কি আছে মডাল ভার্ব, আচ্ছা অক্সিলারি ভার্ব দেই জাস্ট, অক্সিলিয়ারি ভার্ব থাকলে কি হবে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে তোমার শুরুতে ইফ হবে, শুরুতে কি হবে ইফ। আর যদি তোমার শুরু হয় কি দ্বারা, যদি শুরু হয় তোমার ডাব্লিউএইচ দ্বারা, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে কিছু বসবে না, কিছু বসবে না। তারপর কি চেঞ্জ হবে তোমার, তারপর চেঞ্জ হবে তোমার মূলত, তারপরে চেঞ্জ হবে তোমার ভার্বটা যেটা আছে তোমার মডাল অক্সিলারির ক্ষেত্রে, মডাল অক্সিলারির ক্ষেত্রে সাবজেক্ট আগে এসে পড়বে, আগে আসবে। আচ্ছা, এই রুলসগুলো আমরা এবার একটু অ্যাপ্লাই করি, ঠিক আছে। অ্যাপ্লাই করি কিভাবে, দেখো একটা সেন্টেন্স দেয়া আছে, ধরো এই ক্ষেত্রে সেন্টেন্স দেয়া আছে কি, প্রিমুল সেড টু হিজ সিস্টার উইল ইউ গো টু দ্য স্কুল, কোশ্চেন মার্ক আছে, তার মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথম রুলস অনুযায়ী আমরা জানি কি সেড টু বা টোল্ডের পরিবর্তে কি হবে আস্ক বা আস্কড, আমরা এই ক্ষেত্রে কি দিলাম আস্ককে দিলাম। দ্বিতীয়তে কি হবে আমাদের, দেখো মডাল অক্সিলারি বা যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি হবে, এইটার এই কমার পরিবর্তে কি হবে ইফ বসবে। এখন দেখো তারপরে রুলস কি বলছিলাম, মডাল অক্সিলারির ক্ষেত্রে সাবজেক্ট আগে আসবে। এই মডাল অক্সিলারির ক্ষেত্রে দেখো কি হলো তোমার, তোমার এই ক্ষেত্রে কোনটা আগে ছিল, উইল ছিল আগে, পরে কি ছিল তোমার এই সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টে কি হবে আগে আসলো। এই সাবজেক্টটা চেঞ্জ কি হয়, এটা তো আমরা অলরেডি বলেছি, যেহেতু সেকেন্ড পারসন আছে চেঞ্জ হবে কি অনুযায়ী, হিজ সিস্টার অনুযায়ী। হিজ সিস্টারের প্রোনাউন আমরা কি দিলাম এই ক্ষেত্রে শি, ঠিক আছে। তারপর নর্মালি যা আছে তাই, টেন্স তো পরিবর্তন হবে, যেহেতু উইল আছে সেহেতু উড হয়ে যাবে, আর কোনো কিছু না। এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু কোনো চেঞ্জ নাই এগুলো বাদে, ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে মডাল অক্সিলারির ক্ষেত্রেও বলতে পারি, আবার এটা কিন্তু তোমার মডেল অক্সিলারির ক্ষেত্রে বাদেও তোমার ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ বা মডেল অক্সিলারির ক্ষেত্রে কি হবে তোমার সাবজেক্টটা আগে আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই দ্বারা তোমার যেগুলো ডাব্লিউএইচ কোশ্চেন কোনগুলো আমরা অলরেডি জানি, হু তোমার হোয়াট, হাউ, হোয়েন, হুইচ, হু, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ
ওয়ার্ড, ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো এগুলো কি হয় তোমার, হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং। তার মানে কি আসলো দেখো তোমার এই ক্ষেত্রে হি সেড টু আছে, এটার পরিবর্তে কি হবে আস্কড। তারপর তোমার আমরা জানি যে হোয়াট থাকলে ডাব্লিউএইচ থাকলে তোমার এই ক্ষেত্রে ইফ বসবে না, মনে রাখবা। তার মানে এই হোয়াটের পরিবর্তে হোয়াটই আছে। তারপর কি হবে আমাদের সাবজেক্ট হবে, সাবজেক্ট ইউ, ইউ মানে সেকেন্ড পারসন কোনটা অনুযায়ী হবে হিজ ফাদার। তো এই জায়গায় হিজ ফাদার না দিয়ে আমরা দিলাম হি, আমরা চিনার জন্য এই ক্ষেত্রে ব্রেকেটে দিলাম এফ। তারপর আছে কোন টেন্সে, তোমার টেন্স আছে হচ্ছে বি ভার্ব, তোমার কি আছে আর আছে, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। তার মানে কোন টেন্সে আছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো চেঞ্জ হয়ে যাবে কোনটা পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস এই ক্ষেত্রে হি এর সাথে বসে কি ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আমরা এটাই দেখি সেড টু এর পরিবর্তে আস্কড, হোয়ারটা হোয়ারই থাকবে, ভার্ব তোমার ডু আছে চেঞ্জ হবে তোমার অবজেক্ট অনুযায়ী, মি এর আবার সাবজেক্টিভ ফর্ম কি আই, আর এই ক্ষেত্রে দেখো লিভ ছিল তোমার, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা ছিল তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে, এই জন্য এটা কি হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্বের সাথে ইডি। ইন্টারোগেটিভ প্রোনাউনের চেঞ্জ শেষ হলো। তারপর দেখো আমাদের কি আসলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা চেঞ্জ করতে যাব, ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা অলরেডি অনেকবার বুঝিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, রিকোয়েস্ট বোঝানো হয়। আর এগুলো থাকলে তোমার কি কি হয় দেখো চেঞ্জ, তোমার এক্ষেত্রে এক নাম্বার চেঞ্জ হবে তোমার কি রিপোর্টিং ভার্বটি অনুরোধ বুঝালে তোমার বা আদেশ বুঝালে উপদেশ বুঝালে তোমার অ্যাডভাইস হয়। ঠিক আছে, প্রথমে কি হবে তোমার অ্যাডভাইস বা টেল দিতে হবে। প্রথমে কি দিতে হবে তোমার সেড টু বা টোল্ড এর পরিবর্তে কি দিতে হবে তোমার অ্যাডভাইসড, অ্যাডভাইস দিতে হবে, বা অপরিবর্তন রাখলেও সমস্যা নেই, বা নো চেঞ্জ, তুমি নো চেঞ্জ করলেও তোমার সমস্যা নেই। ঠিক আছে, কোনো চেঞ্জ না করলেও সমস্যা নেই, অ্যাডভাইস দিলে তোমার সুন্দর দেখায়। তারপরে দ্বিতীয়তে কি বললো ইনভার্টেড কমার পরিবর্তে টু। ঠিক আছে, তার মানে কি আমরা যদি 2 নম্বরে দেখি সামারি করি, ইনভার্টেড যে কমাটা আছে এটার পরিবর্তে কি বসবে টু বসবে। তারপর 3 নম্বরে কি বললো রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। তার মানে কি এই ক্ষেত্রে 3 নম্বরে হলো এর মধ্যে যা আছে তাই, মধ্যে যা আছে তাই হবে। এখন দেখো আমরা যদি চেঞ্জ করি, দেখো বলা আছে কি হি তোমার সেইড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখন দেখো এই যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই ক্ষেত্রে কিন্তু আবার অ্যাডভাইস হবে না, কারণ কি প্লিজ দ্বারা কিন্তু উপদেশ বোঝায় না, প্লিজ দ্বারা অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। তো এই ক্ষেত্রে আমরা কি দিলাম রিকোয়েস্টেড, বা আমরা যদি সেড টু রাখতাম কোনো সমস্যা ছিল না, টোল্ড দিতাম কোনো সমস্যা ছিল না। তারপর কি হবে তোমার এই ক্ষেত্রে প্লিজটা তো উঠে যাবে, কারণ এই প্লিজের পরিবর্তে তোমার রিকোয়েস্টেড বসিয়েছে। ঠিক আছে, তার মানে প্লিজটা উঠে যাবে, প্লিজ থাকলে উঠে যায়, এটা মনে রাখবা। তারপর আমাদের কি দিতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে দিতে হবে টু, ইনভার্টেড কমার পরিবর্তে দিতে হবে টু। তারপর তোমার যা আছে তাই, যা আছে তাই গেল। 2 নাম্বারটা যদি আমরা দেখি কি আছে তোমার দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কি দিলাম আমরা দ্য টিচার সেড টু, এর পরিবর্তে দিলাম অ্যাডভাইসড। তারপর দেখো ইনভার্টেড কমার পরিবর্তে দিলাম আমরা কি টু, আর তারপর কি আছে তোমার স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। ঠিক আছে, এই ক্ষেত্রে টু অলওয়েজ দিলে আমাদের এই ক্ষেত্রে শুনতে খারাপ দেখাচ্ছে, কারণ আমাদের এই ক্ষেত্রে টু এর পরে মূলত আমরা ভার্বটা বসাই। ঠিক আছে, টু এর পরে মূলত আমরা ভার্বটা বসিয়ে কি বানাই আমরা এই ক্ষেত্রে ইনফিনিটিভ বানাই। ঠিক আছে, ইনফিনিটিভ বসাই। ঠিক আছে, এর জন্য কিন্তু আমরা এই ক্ষেত্রে তোমার এই চেঞ্জটা করি নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে এই জন্য আমরা এই অলওয়েজটাকে কোথায় নিয়ে গেলাম, অলওয়েজটাকে কিন্তু আমরা এই শেষে নিয়ে আসলাম। ঠিক আছে, কারণ আমরা টু এর পরে ভার্ব বসাই। আচ্ছা, পরবর্তীতে 2 নাম্বার রুলসে দেখো বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে কি হয় দেখো, যদি নেগেটিভ হয় তাহলে তোমার জাস্ট যা হবে 4, যদি নেগেটিভ হয় তাহলে তোমার কি করতে হবে এই ক্ষেত্রে টু এর আগে নট, টু এর আগে নট বসবে, আর কিছু
কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, আর কিছু চেঞ্জ নাই। যেমন দেখো এই ক্ষেত্রে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট টেল আ লাই। তো এই ক্ষেত্রে আমাদের যদি নটটা কি করব আমরা আগে নিয়ে আসব, আর ডুটা কি, ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা থাকবে না, কারণ আমরা সব সময় জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার এই টু এর পরে তোমার কি বসে, তোমার মেইন ভার্ব বসে কি করে, তোমার ইনফিনিটিভ বানায়, ঠিক আছে। টু এর পরে মেইন ভার্ব বসে ইনফিনিটিভ গঠন করে। এই জন্য দেখো দ্য টিচার সেড টু এর পরিবর্তে কি আসলো, অ্যাডভাইসড আসলো। তারপর দেখো কি আসলো তোমার এই ক্ষেত্রে, আমরা জানি যে নট আছে, যেহেতু নটটা কি হবে তোমার এই ক্ষেত্রে শুরুতে আসবে, নট আসবে টু এর আগে, তারপরে আমাদের টু বসবে, আর তারপর বসবে বাকি অংশ, ঠিক আছে। আর কি করবে তোমার ডু উঠে যাবে, এটা আমরা এই ক্ষেত্রে লিখে দেই, এবং ডু উঠে যাবে, ডু উঠে যাবে, ঠিক আছে, এক্ষেত্রে ডু উঠে যাবে। তারপর দেখো আমাদের আবার রুলস 3 আছে কি, ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়মের সাহায্যে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। দেখো কি, ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হলে, যদি ধরো সম্বোধন করা হলো কি ফ্রেন্ডস হিসাবে সম্বোধন করা হলো, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দিব সেটা হচ্ছে দেখো তোমার অ্যাড্রেসিং, তোমার রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকে, ঠিক আছে। প্রথমে দিলাম কি আমরা অ্যাড্রেসিং, তারপর দেখো যেটা ইনভার্টেড কমার বাইরে আছে এটার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা আমরা এই ক্ষেত্রে বসালাম অ্যাড্রেসিং দেম, তারপর কি বসবে অ্যাজ, অ্যাড্রেসিং দেম অ্যাজ, তারপর এই যে যেই হিসাবে তোমার সম্বোধন করা হলো কি হিসাবে, ফ্রেন্ড হিসাবে, এটা কি বসলো এই ক্ষেত্রে ফ্রেন্ডস। তারপর এই ক্ষেত্রে কি হলো তোমার অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড হি রিকোয়েস্টেড, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো তোমার হি রিকোয়েস্টেড দেম, কারণ কি এই ক্ষেত্রে হি রিকোয়েস্টেডও হইতে পারতো। তারপর তোমার এই ক্ষেত্রে এই জায়গা থেকে মূলত আমাদের কি হলো, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা শুরু হলো, এবং এই অংশটুকু কি ছিল আমাদের, এই অংশটুকু ছিল আমাদের বাড়তি অংশ, ঠিক আছে, এটা ছিল আমাদের বাড়তি অংশ, আর এটা হচ্ছে আমাদের মূল অংশ। মূল অংশ কি হবে, মূল অংশ আমাদের সাবজেক্ট হবে, সেড টু এর পরিবর্তে রিকোয়েস্ট বুঝাবে, কারণ কি হেল্প মি, সাহায্য করা অর্থে রিকোয়েস্ট, বা আমরা এই ক্ষেত্রে সেড টু দিতে পারতাম। তারপর যে অবজেক্ট সেই অবজেক্ট, তারপর টু বাকি অংশ। জাস্ট আমাদের এই ক্ষেত্রে এই ফ্রেন্ড যেহেতু ছিল, এই ফ্রেন্ডের জন্য আমাদের এই সকল বিষয় আনতে হচ্ছে। তার মানে কি ফ্রেন্ড থাকুক, বা তোমার বয়েজ থাকুক, গার্লস থাকুক, তোমার ব্রাদার থাকুক, সিস্টার থাকুক, ফাদার থাকুক, মাদার থাকুক, যাই থাকবে সেটার আগে আমরা সিম্পলি কি বসাবো, সেটার আগে আমরা সিম্পলি বসাবো অ্যাড্রেসিং দেম অ্যাজ, বা অ্যাড্রেসিং তোমার এইটা যেটা আছে সেটা অনুযায়ী তোমার এই ক্ষেত্রে হবে, ঠিক আছে। এই দ্যামটা যদি থাকে তাহলে দ্যাম হবে, যদি তোমার এই ক্ষেত্রে হি থাকতো তাহলে অ্যাড্রেসিং হিম থাকতো, অ্যাড্রেসিং যদি শি থাকতো তাহলে অ্যাড্রেসিং হার থাকতো, এইটা অনুযায়ী তোমার এই ক্ষেত্রে হবে, আর আগে পরে তোমার এই অ্যাড্রেসিং অ্যাজটা থাকবে, ঠিক আছে। তার মানে দেখো এই হচ্ছে বিষয়। তারপর যদি আমরা রুলস 4-এ যাই, দেখো বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে সার থাকলে কি হবে, সার থাকলে আমাদের চেঞ্জটা হবে তোমার উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট, সারের পরিবর্তে হবে উইথ রেসপেক্ট বা দেখো এই ক্ষেত্রে তোমার যা আছে তাই হবে। দ্য বয় সেড টু দ্য টিচার রেসপেক্টফুলি, সারের পরিবর্তে জাস্ট কি হবে, সার ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কি রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, স্যার হয়ে যাবে মূলত রেসপেক্টফুলি, আর কোনো এক্ষেত্রে চেঞ্জ নেই, ঠিক আছে। স্যার রেসপেক্টফুলি হবে, আর যা আছে তাই থাকবে। তার মানে কি দেখো এক্ষেত্রে যা আছে তাই আছে কিনা আমাদের, দ্য বয় সেড টু এর পরিবর্তে আমরা রিকোয়েস্ট দিলাম, সেড টু রাখতে পারতাম, টিচার আছে, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি দিল, ইনভার্টেড কমার পরিবর্তে টু দিল, এবং লেন্ড মি ইউর বুক প্লিজ, লেন্ড মি হিম হিজ বুক। আর এই ক্ষেত্রে রিকোয়েস্ট আমি বলেছিলাম যে তোমরা সেট টু রাখতে পারবা, কখন রাখতে পারবা, ধরো এই ক্ষেত্রে তোমার সেট টু রাখতে পারবা, কারণ এই ক্ষেত্রে প্লিজ নাই, কিন্তু প্লিজ যদি থাকে, এই প্লিজ যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের এই ক্ষেত্রে রিকোয়েস্ট দিতে হবে। প্লিজ থাকলে কি হবে, প্লিজ থাকলে রিকোয়েস্ট, সহজ বিষয়। স্যার থাকলে কি হবে রেসপেক্টফুলি, প্লিজ থাকলে রিকোয়েস্ট। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে তোমার পরবর্তী লেটের ব্যবহার।
আমরা জানি যে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হলো মূল ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য আইজ, ঠিক আছে এইভাবে। আর একটা হয় কি তোমার লেট দ্বারা শুরু হয়। এখন ধরো কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, ঠিক আছে, ধরো এক্ষেত্রে বললো লেটের পরে যদি আস থাকে, লেট আস, তাহলে কি হয় ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে কি হয় তোমার প্রপোজ হয়। তার মানে কি হয় এই যে যে সেটটা থাকে, সে বা সেট থাকে, এটা কি হয় তোমার প্রপোজড হয়, ঠিক আছে এটা বললো। তারপর বললো ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। আমরা জানি যে নর্মাল ক্ষেত্রে কি হয় তোমার, নর্মাল ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে, কিন্তু এই ক্ষেত্রে কি বসবে, এই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট বসলো। তারপর বললো তোমার দে বা উই শুড হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে লেট আসের পরিবর্তে কি হবে, উই হবে, ঠিক আছে, উই বা দে যেটাই দে, ঠিক আছে। যদি আমরা যদি কোনো ফার্স্ট পারসন থাকে, ঠিক আছে, যেহেতু আমরা এই ক্ষেত্রে আমার কথা বলা আছে এই জন্য আমরা এই ক্ষেত্রে উই দিলাম। আর কখন দে দিব, যখন মনে করি এই ক্ষেত্রে দিলাম হি সেড টু সীমা, তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে দিব, এই ক্ষেত্রে আমরা দিতাম দে, কারণ এই ক্ষেত্রে আমি নাই, যে ক্ষেত্রে আমি নাই সেক্ষেত্রে উই কেন দিব। তো এই ক্ষেত্রে কি হতো, তখন হইতো এই ক্ষেত্রে আমাদের সীমা থাকলে এই ক্ষেত্রে হতো কি, সীমা থাকলে হতো দে গেল, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে কি তোমার শুড বসবে, তারপর বসবে রিপোর্টিং স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তার মানে এই মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। আচ্ছা আমি তোমাদেরকে সহজ করে দিই, দেখো হি সেড টু মি লেট আস আছে, লেট আস এইভাবেও থাকতে পারে, লেট আস তোমার এইভাবেও থাকতে পারে, এটা আছে। এখন এটা আমরা কি করব, আমরা করব হচ্ছে তোমার সেড টু এর পরিবর্তে প্রপোজ টু দিব, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব। তারপর কি বলবো তোমার এই ক্ষেত্রে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে উই দিব, থার্ড পারসন থাকলে দে দিব, আর তারপর কি দিব, শুড দিব, তারপর বাকি অংশ দিব। সহজ বিষয়, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি একটা ইসে, যেমন বলি দ্য টিচার না, মাই ফ্রেন্ড told another boy let us talk in English। এখন আমরা এটা কিভাবে চেঞ্জ করব, লেট আস দ্বারা শুরু হয়েছে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স এটা, তো আমরা মাই ফ্রেন্ড যেটা আছে সাবজেক্ট তো আমরা রাখবো এই ক্ষেত্রে মাই ফ্রেন্ড, টোল্ড এর পরিবর্তে কি আনবো আমরা, প্রপোজড টু, ঠিক আছে, বা তোমার যেহেতু টু নাই আমরা কি রাখবো, জাস্ট প্রপোজ, সেই টু থাকলে প্রপোজড টু, টুটা থেকে যাবে, আর টোল্ড এর পরিবর্তে আমরা জাস্ট রাখবো কি মাই ফ্রেন্ড প্রপোজড কি হবে, প্রপোজড অ্যানাদার বয়, প্রপোজড অ্যানাদার বয় কি হবে এটা, দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, দ্যাট, তারপর কি হবে আমাদের, তারপর হবে দ্যাট তোমার এই ক্ষেত্রে। এখন দেখো এই সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কি আমি কোথাও আছি, আমি নাই, তার মানে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে মূলত দে, দ্যাট দে, এবং তারপর আমরা কি জানি এই ক্ষেত্রে বসে হলো শুড, সাবজেক্টের পরবর্তীতে বসে শুড, এবং তারপর বাকি যেটা আছে সেটাই, তার মানে এই ক্ষেত্রে কি হবে, টক ইন ইংলিশ। আই গেস তোমরা বুঝতে পারছো, এটা একটু আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে, বাট যেহেতু আমি ভেঙে ভেঙে বুঝাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এই ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য দেয়া আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন হলে দ্যাট এর পরে উই বসে, এবং তোমার রিপোর্টিং ভার্ব ফার্স্ট পারসন বসলে তোমার, আচ্ছা এটাই করার কিছু না, আমি যেটা বুঝালাম যে যদি আমরা এটার মধ্যে যদি আসলে দেখো যদি আমার কোনো অস্তিত্ব থাকে তাহলে হবে উই, আর যদি আমার কোনো অস্তিত্ব না থাকে ঠিক এইভাবে দেখো আমার কোনো অস্তিত্ব নাই তখন কি হবে, দ্যাট দে হবে, ঠিক আছে, আর কিছু না এই ক্ষেত্রে। তারপর দেখো এই ক্ষেত্রে স্ট্রাকচার আর একটা দেয়া আছে কি তোমার, এই ক্ষেত্রে স্ট্রাকচার দেয়া আছে আর একটা, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে, এই স্ট্রাকচার আমাদের প্রয়োজন নাই, আমরা যেহেতু এই স্ট্রাকচারটা পড়লাম এই স্ট্রাকচার অনুযায়ী আমরা পড়ব। তারপর দেখো এই ক্ষেত্রে বলা আছে
লেটের আরেকটা বিষয়, কিন্তু লেট দ্বারা প্রস্তাব অর্থ না বুঝালে, যদি প্রস্তাব না বুঝায় মানে লেটাস যদি দেখায়, তখন আমরা যা বললাম ওটা প্রস্তাব ছিল, এই জন্য আমরা প্রপোজ দিয়েছিলাম। এখন প্রস্তাব যদি না বুঝায় তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না। তার মানে ওই ক্ষেত্রে ওই যে আমরা যে সেড টু বা টোল্ডের পরিবর্তে প্রপোজ টু বা প্রপোজড দিয়েছিলাম ওটার পরিবর্তন হবে না। যেমন ইনভার্টেড কমা উঠে তোমার কি বসবে, দ্যাট বসবে, রিপোর্টিং ভার্বের পরে সাবজেক্ট পুনরায় বসে মাইট বসবে। ঠিক আছে, কিভাবে দেখো, কামাল সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। এক্ষেত্রে মূলত কিন্তু আমরা কোনো কিছু প্রপোজ করি, আমরা বললাম যে কামাল যেটা বলছে তাকে সেটা বলতে দাও। ঠিক আছে, কামাল আমাকে বললো যে সে যেটা বলছে তাকে বলতে দাও। ঠিক আছে, আমরা এগুলো কানে তুলবো না। তো এটা কি হবে, যা আছে তাই, কামাল টোল্ড মি। আর এক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপর দেখো এই লেট কি হবে, লেট উঠে যাবে। ঠিক আছে, লেট উঠে যাবে। লেট উঠে গিয়ে কি হবে, এই ক্ষেত্রে দেখো তোমার তোমার এই ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস মাইট হবে, সাবজেক্ট প্লাস মাইট হবে। তারপর কি হবে, বাকি অংশ। তার মানে এই ক্ষেত্রে দেখো কি হলো, এই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রপোজ বুঝায় নাই, তো এটার ক্ষেত্রে লেট উঠে যাবে। ঠিক আছে, তারপর লেট উঠে গিয়ে কি হবে, সাবজেক্টের সাথে মাইট বসবে। ওই ক্ষেত্রে সাবজেক্টের সাথে কি বসছিল, সাবজেক্টে দিয়ে বা উই এর পরে কি বসছিল, ওই ক্ষেত্রে শুড বসছিল। বাট এই ক্ষেত্রে কি বসবে, এই ক্ষেত্রে বসবে মাইট, আর এটা বসবে বাকি অংশ। এখন দেখো আমরা কিন্তু মূলত অনেকগুলো রুলস শিখতেছি, অনেকগুলো বিষয় দেখতেছি, কিন্তু এটা কি আসলে আমাদের এখন হয়তো বা মনে হইতে পারে যে ভাইয়া এত কিছু তো আমাদের মনে থাকবে না, বা এত কিছু আমরা কিভাবে মনে রাখবো। এটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে। মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা কতটুকু এটা তোমরা নিজেরাও জানো না। ঠিক আছে, তোমাদের জাস্ট যা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। কারণ প্র্যাকটিস করতে করতেই দেখবে যে তোমার এই বিষয়গুলো আর তখন তোমার মনে রাখতে হবে না, তোমার রুলস মনে রাখতে হবে না, তুমি করতে করতেই তোমার এই বিষয়টা আসলে মাথায় এসে পড়বে। ঠিক আছে, তো এটা এখন রুলসগুলো জেনে নাও, এবং এই রুলসগুলো দেখে তোমরা দেখো, যেহেতু রুলস বললা তারপর তুমি দেখবা যে লেট আসলো। আচ্ছা, লেট যেহেতু সামনে আসলো, আমরা লেটের যে রুলসগুলো পড়লাম ওইটা একটু খুলি। আচ্ছা, লেটে তো বললো যে লেট আস থাকলে এটা হবে প্রপোজ বুঝালে, আর যদি লেটার যদি প্রপোজ না বুঝায় তাহলে তো এটা হবে। আচ্ছা, যেহেতু প্রপোজ বুঝায় না তাহলে এটা কি আমাদের স্ট্রাকচার দেওয়া আছে এটা। আচ্ছা, ওই স্ট্রাকচার অনুযায়ী আমি করি, না দেখে করি, স্ট্রাকচার জাস্ট স্ট্রাকচার দেখে আমি করি। আচ্ছা আচ্ছা, তার মানে হয়েছে এইভাবে তুমি প্রথমে স্ট্রাকচার দেখে করো, অ্যান্সার দেখো না, বাট স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার দেখে দেখে তুমি করো। তারপর এইভাবে তুমি 7 দিন 8 দিন 10 দিন করতে করতে তারপর তোমার কিন্তু আর স্ট্রাকচারও আর দেখতে হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মূলত তোমার যেই সেন্টেন্সে উইশ বা প্রে বোঝায়, তার মানে কোনো কিছু উইশ করা বা কোনো কিছু প্রার্থনা করাকে বোঝায়। এই ক্ষেত্রে কি হবে তোমার, দেখো এই ক্ষেত্রে চেঞ্জ হবে তোমার, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, জাস্ট লাইক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। তারপর রিপোর্টিং স্পিচের তোমার সাবজেক্ট বসবে, তার মানে সাবজেক্ট যেটা আছে সেটাই বসবে, মে বা মাইট বসবে। তার মানে যদি তোমার ইনভার্টেড কমার বাইরে যদি প্রেজেন্ট থাকে তাহলে মে বসবে, আর ইনভার্টেড কমার বাইরে যদি তোমার পাস্ট টেন্স থাকে তাহলে মাইট বসবে। তারপর দেখো রিপোর্টেড স্পিচের মানে ইনভার্টেড কমার ভিতরের অংশ মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে, আর কোনো চেঞ্জ নেই। খুবই সহজ, কিভাবে দেখো, ফাদার সেইড টু, সেইডের পরিবর্তে কি হবে, প্রেইড হবে। আর যে ক্ষেত্রে উইশ হবে, যেমন যদি প্রার্থনা বুঝায় তাহলে তোমার হবে প্রেইড, আর প্রার্থনা না বুঝালে উইশ, প্রেইড হলো। তারপর দেখো আমরা কি বললাম, এই ক্ষেত্রে আর প্রেইডের পরে আমরা কিন্তু আর এই অবজেক্টটা বসাই না, এই ক্ষেত্রে এটা কিন্তু ভাইটাল জিনিস মনে রাখবা। ফাদার সেইড প্রেইড দ্যাট, এই ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপর দেখো এই ক্ষেত্রে মূলত কার সম্পর্কে বললো, সেইড টু মি। ঠিক আছে, তার মানে আমার সম্পর্কে বললো, এই জন্য এটা কি হলো তোমার আই। তাছাড়া এটা চেঞ্জ করার আরেকটা উপায় কি ছিল, যে ইউ, তার মানে ইউ কি সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন হলো অবজেক্ট অনুযায়ী এই মি, মি এর আবার সাবজেক্ট ফর্ম কি আই, এই জন্য আই বসলো আই। আয়ের পরিবর্তে কি হবে, মাইট, আর মাইটের পরে যা আছে তোমার এই যে অংশ আছে এটা বসে গেল। ঠিক আছে, সহজ বিষয়। তারপর যদি আমরা দেখি তোমার এই ক্ষেত্রে তোমার দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে আল্লাহ ব্লেস ইউ, এই ক্ষেত্রে প্রেইডও দিতে পারতাম বা উইশও দিতে পারি আমরা। দ্য টিচার উইশড, তো এইটা উঠে যাবে, তো এটা উঠে গিয়ে তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসলো, দ্যাট বসলো। তারপর দেখো এক্ষেত্রে সাবজেক্ট কে ছিল, আল্লাহ, আর আল্লাহর সাবজেক্ট কখনো চেঞ্জ হয় না, আল্লাহ আছে আল্লাহই থাকবে, আল্লাহ। তারপর মে হয়ে যাবে কি মাইট, কারণ এটা আছে কি পাস্ট টেন্সে আছে তোমার রিপোর্টেড
ভার্বটা। তো তোমার এটা কি হবে মাইট এবং তারপর যে অংশ আছে এই অংশটুকু, ঠিক আছে। আল্লাহ মাইট ব্লেস, এই ক্ষেত্রে আমরা দেখো দ্য স্টুডেন্টস দিয়ে দিলাম, কারণ যেহেতু এই ক্ষেত্রে আমরা কোনো কাদের ব্লেস করা অর্থে বোঝানো হচ্ছে এটা দেই নাই, এই জন্য আমাদের এই ক্ষেত্রে অবজেক্টটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের 5 নাম্বার যে সেন্টেন্সটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখো আমাদের কি করা হচ্ছে, ডিরেক্ট স্পিচ দ্বারা আনন্দ তারপর বুঝালে বা আমাদের যদি তোমার রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে যদি তোমার এক্সক্লেম বা এক্সক্লেমড হবে, উইথ জয় হইতে পারে, আর দুঃখ বুঝালে তোমার উইথ সরো বা গ্রিফ হইতে পারে। এটা আমরা দিব না, আমরা কি দিব, জাস্ট তোমার এই স্টুডেন্ট সেইড হলো না, এক্সক্লেমড দিয়ে দিব, ঠিক আছে। এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো দেওয়ার দরকার নেই, জাস্ট কি হবে তোমার সেইড বা টোল্ডের পরিবর্তে আমরা কি দিব, জাস্ট এক্সক্লেমড। তাহলে তোমার আর এই ক্ষেত্রে তোমার ঝামেলা নেই যে এক্সক্লেমড উইথ জয় নাকি এক্সক্লেমড উইথ সরো, জাস্ট দিলাম এক্সক্লেমড। তারপরে বললো কি হবে, তারপর বললো তোমার ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে তোমার দ্যাট। তারপর বললো কি তোমার এই ক্ষেত্রে তোমার ইনভার্টেড কমার পরিবর্তে কি হলো, দ্যাট হলো, লিখলাম। তারপরে এই ক্ষেত্রে আমাদের কি বললো দেখো, সিতে তোমার তোমার ডিতে বললো রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টিং স্পিচের ভার্ব বসবে, ভেরি বা গ্রেট বসবে, তারপর ভার্বের পরে তোমার কি বসবে, গ্রেট বা ভেরি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুলসটাকে কাজে লাগাবো। আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এটা কি, দেখো যদি ধরো আমরা দিলাম এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে দিলাম হোয়াট আ বিউটিফুল ডে ইট ওয়াজ বা ইট ইজ দিলাম, এটা আছে, ঠিক আছে। এখন এটা কিভাবে চেঞ্জ হবে দেখো, এটা চেঞ্জ হবে আমাদের মূলত দেখো এই ক্ষেত্রে বললো যে আমরা প্রথমে জানি যে সাবজেক্ট আনবো ইট, তারপর আমরা কি জানি যে এই ক্ষেত্রে আমাদের ভার্বটা আনবো ইট ইজ, তারপর আমরা কি জানি যে ইট ইজ আ ভেরি, ঠিক আছে, ইট ইজ এ, তারপর আমরা কি জানি এই হোয়াটের পরিবর্তে আমরা কি আনবো, ইট ইজ আ ভেরি, তারপর কি আনবো বাকি অংশ বিউটিফুল ডে। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো কিন্তু এইভাবে হোয়াট বা হাউ দ্বারা শুরু হয় নাই, এই ক্ষেত্রে জাস্ট আমাদের হুররা দিল। এখন যেহেতু হুররা দিল, এক্ষেত্রে আমরা বলবো যে দ্য স্টুডেন্টস এক্সক্লেইমড, শুধুমাত্র এটা দিলাম। বা তুমি এক্ষেত্রে দিতে পারো যেহেতু হুররা দ্বারা আমরা বুঝতেই পারি যে এটা মূলত আসলে কি বোঝায়, যে জয় বোঝায়, যে আমরা যখন জয় হয় তখন আমরা বলি হুররে, তখন আমরা দিতে পারি কি দ্য স্টুডেন্টস এক্সক্লেইমড উইথ জয়। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো দ্যাট, তারপর কি হলো এক্ষেত্রে আওয়ার টিমটা হয়ে গেল কি দেয়ার টিম, তারপর এক্ষেত্রে দেখো হ্যাজ আছে কি হবে হ্যাড হবে, ওনের ভিতরিত ওনি ওন দ্য গেম, এটা হলো। এলাসের পরিবর্তে কি হবে দ্য ম্যান এক্সক্লেইমড উইথ সোরো, তারপর কি হবে ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট, আর তারপর হবে আই অ্যাম আনডান, কি হবে এই ক্ষেত্রে আই আছে এটা কি অনুযায়ী চেঞ্জ হবে, তোমার তোমার চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। তো দ্য ম্যান বা আমরা দিলাম হি, তারপর আছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে এটা হবে কি ওয়াজ, পাস্ট ইনডিফিনিট, আনডান আনডানই থাকবে, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের কি আছে কিনা, তারপর দেখো আমাদের পরবর্তী যেটা আছে সেটা মূলত হচ্ছে তোমার এই যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ক্লাস 8, এটা কি মিক্সড টাইপ অফ সেন্টেন্স। এগুলো আমরা কখন দেখবো, এগুলো আমরা প্যাসেজ ন্যারেশনে দেখবো, ঠিক আছে, প্যাসেজ ন্যারেশনে দেখবো। এখন যে এক্সাম্পলগুলো ওগুলো আমরা এই ক্লাসে দেখবো না, ঠিক আছে, যদিও বলা হয়েছিল যে এই ক্লাসে দেখবো, বাট এই ক্লাসটা অলরেডি বড় হয়ে গিয়েছে, এবং যেহেতু আমরা দেখো পরবর্তীতে আমরা প্যাসেজ ন্যারেশন পড়বো, তো প্যাসেজ ন্যারেশনে কিন্তু আমাদের এক একটা এই দেখো এই মিক্সড সেন্টেন্সও আসবে, তারপর প্র্যাকটিসও কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশন মূলত প্র্যাকটিস, কারণ ওই ক্ষেত্রে রুলস নাই, রুলস তো আমরা সব কিছু এই ন্যারেশনে পড়ে ফেলছি, ঠিক আছে। তো আমরা কিন্তু আর ওই জিনিসটা ওই খাটনে রিপিট করব না, মানে রুলস রিপিট করব না, কিংবা যেহেতু এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল পড়ছি না, ওই ক্ষেত্রে মূলত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, ঠিক আছে। আর যেই রুলস যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেগুলো পড়বো, ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, আমি খুব ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি না বুঝো তাহলে যেই অংশটুকু বুঝে নয় সেই অংশটুকু আবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।